ওয়েলকাম স্টুডেন্টস। আজ এই ভিডিওতে যে টপিকটা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হায়ার সেকেন্ডারি এবং বিকম স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটি খুবই ইজি চ্যাপ্টার বলতেই পারো। সেই চ্যাপ্টারটির নাম হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হ্যাঁ, তবে অনেকে বলবে এই চ্যাপ্টারটা খুবই কঠিন, কারণ অনেকে এই যে স্টুডেন্টরা বলে এই চ্যাপ্টারটা খুব অ্যাভয়েড করবো, এই চ্যাপ্টারটা ছেড়ে দেবো, কিন্তু না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুবই সোজা। এবার যারা বিকম স্টুডেন্ট তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই হায়ার সেকেন্ডারিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে এসছো, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করেছে দেখবে, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাকে মুখস্থ করে অঙ্কগুলো করার চেষ্টা করেছে। যেই কারণের জন্য এখন যারা বিকম পড়ছে তারা মোটামুটি মাথা থেকে পুরো আউট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তাদের একদমই মাথায় নেই। তা আমি সবসময় স্টুডেন্টসদের বলি, যে কোনো চ্যাপ্টারই অ্যাকাউন্টসে সবসময় বুঝে করতে, কেন হচ্ছে, কেন অ্যাড হচ্ছে, কেন লেস হচ্ছে, সমস্ত কিছু ডেবিট কে সমস্ত ডিটেলসে বুঝতে। তো আমি আমার স্টুডেন্টদের আমি এইভাবেই পড়াই, তোমরাও এভাবে পড়ার চেষ্টা করো। তো চলো এবার মেন টপিকে আসা যাক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ঠিক আছে? এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেসিক্যালি দুটো মেথডই হয়, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। তোমরা যারা এইচএস স্টুডেন্ট তাদের জন্য তো ইনডাইরেক্ট মেথডই পরীক্ষায় আসবে, এবং যারা বিকম স্টুডেন্ট তাদেরও ইনডাইরেক্ট মেথডই পরীক্ষায় আসবে। কিন্তু তোমরা কিন্তু এতই ডাইরেক্ট মেথড করোনি, ঠিক আছে? বলতে পারো এই যে ডাইরেক্ট মেথড আসছো না, আর বিকম মেথড ডাইরেক্ট মেথড আসবেই না। তবুও আমি ডাইরেক্ট মেথড শেখাবো। ডাইরেক্ট মেথডটা খুবই ইজি। ডাইরেক্ট মেথড যদি ভালো করে যদি না বুঝি, তাহলে ইনডাইরেক্ট মেথড বুঝতে আমার কিছুটা হলেও অসুবিধা হবে। তো আমি ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড দুটোই শেখাবো। তবে বলে দিচ্ছি, ডাইরেক্ট মেথড পরীক্ষায় আসবে না। এবার দেখো, তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, ফরম্যাট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি লেখা আছে, এবং সেটা কোন মেথডের ফরম্যাট দেওয়া আছে, ইনডাইরেক্ট মেথড। এবার তোমরা ভাবতেই পারো, স্যার আপনি তো বললেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোনো ফরম্যাট মুখস্থ করতেন, তাহলে আপনি কেন ফরম্যাট দেন? হ্যাঁ, আমি ফরম্যাটটা দিচ্ছি, তারপর ফরম্যাটের টু দ্য পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো প্রথমে কি লেখা আছে, দেখো প্রথমে পার্টিকুলার্স, রুপিসের দুটো ঘর আছে। প্রথমে লেখা আছে এ দিয়ে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? প্রথমে লেখা আছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এর সাথে অ্যাড করা আছে নন অপারেটিং এক্সপেন্সেস স্ল্যাশ দেওয়া আছে নন ক্যাশ এক্সপেন্সেস। এক্সপেন্সেস খরচ হবে কিন্তু সেইগুলো নন ক্যাশ। এরপরে লেখা আছে লেস নন অপারেটিং ইনকাম, মাইনাস দিয়ে লেখা আছে নন ক্যাশ ইনকাম। ইনকাম হবে কিন্তু সেই ইনকামগুলো নন ক্যাশ। এই দুটো আইটেম করার পর, প্লাস মাইনাস করার পর আমার বেরোবে কি, অপারেটিং প্রফিট। তো আবার রিপিট করছি, নেট প্রফিট বিফোর ট্যাক্সের সঙ্গে অ্যাড করতে হবে নন অপারেটিং এক্সপেন্সেস স্ল্যাশ দিয়ে নন ক্যাশ এক্সপেন্সেস। এবার লেস করতে হবে নন অপারেটিং ইনকাম স্ল্যাশ দিয়ে নন ক্যাশ ইনকাম। করলে আমার বেরোবে অপারেটিং প্রফিট। এবার দেখো লেখা আছে অ্যাট ডিক্রিজড ইন কারেন্ট অ্যাসেট, যদি কোনো কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে সেটা অ্যাড করতে হবে। তারপর আবার অ্যাড লেখা আছে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটি যদি ইনক্রিজ করে অর্থাৎ কারেন্ট লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে অ্যাড করতে হবে। এবার লেস করতে হবে কি, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে লেস করতে হবে। এবার লেস লেখা আছে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি যদি কমে যায় তাহলে লেস করতে হবে। এ দেখো সব কটা প্লাস মাইনাস করে যে আইটেমটা বেরোবে সেটা আমি আউটারে বসিয়েছি। এরপরে দেখো বি দিয়ে লেখা আছে কি, ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্রথমে কি লেখা আছে, সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট যেমন ধরো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মোটর কার, ফার্নিচার, এইগুলো বেচে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায়, ঠিক আছে? তো স্ল্যাশ ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট বেচে যদি কোনো টাকা পয়সা পায় সেটা আমার আসবে, ঠিক আছে? এটা তো আমার ইনকাম বোঝাই যাচ্ছে। এবার কি লেখা আছে দেখো নিচে, দেখো নিচেরটা দেখো গে, পারচেস অফ ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট যদি পারচেস করি বা ধরো কোনো ইনভেস্টমেন্ট যদি পারচেস করি সেটা কি হবে, লেস হবে। তা বোঝার চেষ্টা করো, কোনো ফিক্সড অ্যাসেট যদি বেচে দিই তাহলে আমার কোম্পানির হাতে টাকা আসছে, তাই এটা অ্যাড হয়। কিন্তু কোনো ফিক্সড অ্যাসেট যদি পারচেস করি তাহলে কোম্পানির হাত থেকে তো টাকাটা চলে যাচ্ছে, তাই এটা লেস হয়। তাহলে আমাকে বুঝতে হবে সেল অফ ফিক্সড অ্যাসেট কেন অ্যাড হয়েছে, ফিক্সড অ্যাসেট বেচে টাকা আসছে তাই অ্যাড হয়েছে, অন্যদিকে ফিক্সড অ্যাসেট পারচেস করার সময় টাকা চলে যাচ্ছে তাই লেস হয়েছে। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি কি বলেছি না, শুধু ফিক্সড অ্যাসেটই পারচেস করবো না, পাশাপাশি ইনভেস্টমেন্টও পারচেস করবো, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট যেন ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট করতে পারি বা অন্য কোথাও শেয়ারে টাকা লাগাতে পারি, বন্ড কিনতে পারি, এই সমস্ত জিনিস। তো আমি যদি কোনো কোম্পানির শেয়ার পারচেস করি সেই কোম্পানি থেকে আমি কি পাবো, প্রতি বছর একটা করে ডিভিডেন্ড পাবো। সেই ডিভিডেন্ডটা পেলে
আমার কোম্পানির কি ইনকাম না এক্সপেন্সেস? ইনকাম। তো এই ইনকামটাকে বলে ডিভিডেন্ড রিসিভড। তাই এখানে লেখা আছে ডিভিডেন্ড রিসিভড, দেখো লেখা আছে ডিভিডেন্ড। তাহলে এই ডিভিডেন্ড কি হচ্ছে, আমার কোম্পানি রিসিভ করছে, তাই ইনকাম, এই কারণের জন্য অ্যাড করা হয়েছে। নেক্সট যদি ভাবো, আমরা যদি টাকা যদি ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করি, তাহলে প্রতি বছর একটা করে কি পাবো, ইন্টারেস্ট পাবো, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভ করব, সেটা আমার কোম্পানির একটা ইনকাম, তাই জন্য অ্যাড করা হয়েছে। আচ্ছা, এছাড়াও ধরো আমার যদি কোনো নিজস্ব ল্যান্ড থাকে, সেই ল্যান্ডটা যদি কাউকে যদি ভাড়া দিই, তাহলে প্রতি বছর একটা রেন্ট পাবো, অর্থাৎ রেন্ট রিসিভ করবো, এটাও আমার ইনকাম। ঠিক আছে, তো এই তিনটে প্লাস মাইনাস করে বাইরে বসানো হয়েছে। তবে লাস্ট পয়েন্ট কি লেখা আছে, ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তোমরা একটা ভাবার চেষ্টা করো, কোম্পানির ফাইন্যান্স কোথা থেকে হয়? কোম্পানি যখন তৈরি হয়, কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল কোথা থেকে হয়? কি জানো তোমরা? শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। তো শেয়ার বলতে কি শেয়ার হয়? ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার। তো কোম্পানি যদি মার্কেটে ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে, সেখান থেকে টাকা আসবে, আর টাকা আসলে কি হচ্ছে, ইনকাম অ্যাড হবে। এছাড়া ডিবেঞ্চার ইস্যু করেও টাকা আসতে পারে। ঠিক আছে, তো তারপর এরমও হতে পারে কোম্পানি কারোর থেকে লোন নিল, ব্যাংকের থেকে লোন নিল, এগুলো কি হচ্ছে, ইনকাম। মোদ্দা কথা মাথায় রাখবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি কোনো ইনকাম হয় তাহলে সেটা প্লাস হয়, আর যদি কোনো এক্সপেন্স হয় সেটা মাইনাস হয়। তার মানে কি কি বললাম, ইকুইটি শেয়ার ইস্যু করে টাকা আসছে, তাই এটা অ্যাড হবে। প্রেফারেন্স শেয়ার ইস্যু করে টাকা আসছে, মানে ইনকাম হচ্ছে, অ্যাড হবে। ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, ডিবেঞ্চার মানে ওয়ান টাইপ অফ লোন, বা ব্যাংকের থেকে লং টার্ম লোন নিলাম, সমস্ত কিছু করেই আমার টাকা আসছে, অর্থাৎ ইনকাম হচ্ছে, তাই অ্যাড হবে। এবার তো নেক্সট লেখা আছে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যখন টাকাটা শোধ করে দিই, তাদের পেমেন্ট বলে না, সেক্ষেত্রে বলা হয় রিডেমশন। রিডেমশন, তো রিডেমশন করে দিল, প্রেফারেন্স শেয়ার হোল্ডার যখন টাকাটা শোধ করে দিচ্ছে, তা কি হচ্ছে, কোম্পানির টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাই লেস হয়েছে। এবার যাদের থেকে ধরো লোন নিয়েছে, তাদের টাকাটাও তো শোধ করতে হবে, লোনের টাকাটা শোধ করলে কি হবে, টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস হয়েছে। দেখো লেখা আছে রিপেড লোন। আর এখানে ডিবেঞ্চার, তো ডিবেঞ্চারের টাকা শোধ করলে, ডিবেঞ্চার ওয়ান টাইপ অফ লোন, ডিবেঞ্চারের টাকা শোধ করলে এটা কি ধরনের লোন, লং টার্ম লোন। ডিবেঞ্চারের টাকা শোধ করলে সেটাকে বলে রিডেমশন অফ ডিবেঞ্চার, তাহলে এটাও টাকা চলে যাচ্ছে, মাইনাস হবে। যাদের থেকে আমরা লোন নিয়েছি, বা আমার কোম্পানি যাদের থেকে লোন নিই, তাদের তো প্রতি বছর একটা করে ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টটা দিলে আমার কোম্পানির ইনকাম না এক্সপেন্সেস? অবশ্যই এক্সপেন্সেস, তাই এক্সপেন্স তো আমার লেস করতে হবে, তাই লেস করা যায় ইন্টারেস্ট পেড বলে। আর ডিভিডেন্ড, আমার কোম্পানি মার্কেটে শেয়ার ইস্যু করে টাকা জোগাড় করছে, তো যাদের থেকে শেয়ার ইস্যু করছি, তা তাদের তো প্রতি বছরের শেষে একটা ডিভিডেন্ড দিতে হবে। আগেরটা ডিভিডেন্ড রিসিভ করেছিলাম, এবার তাহলে কি করতে, ডিভিডেন্ড দিচ্ছি, মানে ডিভিডেন্ড পে করছি মানে আমার এক্সপেন্সেস, তাই তো লেস হয়েছে। সব কটা প্লাস মাইনাস করে বাইরে বসলো। এবার দেখো দেখো প্রথমে এই আইটেমটা, তারপর এই আইটেমটা, আর এই আইটেম, তিনটে প্লাস মাইনাস করে আমার যে টাকাটা বেরোয় তাকে কি বলে, নেট ক্যাশ ফ্লো। কি বলে, নেট ক্যাশ ফ্লো। বা এর আর একটা নাম কি, অর দিয়ে লিখতে পারো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাই কি লেখা আছে, এ প্লাস বি প্লাস সি। এ কোনটা, অপারেটিং ক্যাশ ফ্লো। বি কোনটা, ইনভেস্টিং ক্যাশ ফ্লো। সি কোনটা, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। তিনটে প্লাস মাইনাস করে যেটা বেরোলে তাকে বলে নেট ক্যাশ ফ্লো বা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে কি অ্যাড করতে হবে, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক যোগ করলে আমার বেরোবে ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। আচ্ছা, যেগুলো বুঝাচ্ছি এইগুলো তোমরা পারলে অবশ্যই নোট করে নিও। এবার দেখো লাস্ট আমি কি বললাম, নেট ক্যাশ ফ্লো। এর আরেকটা নাম কি বললাম, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখন সেইটাই বলবো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট জিনিসটা কি। দেখো লেখা আছে মিনিং অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর মানে কি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে বোঝানো হয় যে ক্যাশ টাকা, ব্যাংক এবং মার্কেটেবল সিকিউরিটিস। কি বললাম, ক্যাশ, ব্যাংক এবং মার্কেটেবল সিকিউরিটিস। হ্যাঁ, মার্কেটেবল সিকিউরিটিস জিনিসটা কি, দেখো ব্যাকেটে কি লেখা আছে, হেল্ড ফর লেস দেন 3 মান্থ, অর্থাৎ 3 মাস আমার কাছে হোল্ডে রাখতে হবে। মানে সেই জিনিসটাকে মার্কেটেবল সিকিউরিটিস বলবো, যেই জিনিসটা মানে যেই সিকিউরিটিটা আমি আমার কাছে 3 মাস হোল্ড করে রাখবো, সেটা হচ্ছে মার্কেটেবল সিকিউরিটি। তাহলে কি বললাম, আমাকে যদি বলা হয় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট জিনিসটা কি, ক্যাশ, ব্যাংক এবং মার্কেটেবল সিকিউরিটিস। দেখো 2 নম্বর পয়েন্ট কি বলছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্যাংক ওভারড্রাফট। আমরা জানি তো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আমরা তো এতদিন অঙ্ক করেছি। ব্যাংক ওভারড্রাফট কি, কেউ যদি বলা হয় ব্যাংক ওভারড্রাফট কি, অবশ্যই লাইবিলিটি। কি লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি অবশ্যই। তা কারেন্ট লাইবিলিটি কোম্পানি অ্যাক্ট 2013
অনুযায়ী ব্যাংক ওভারড্রাফট কোথায় বসে আমাদের? ব্যাংক ওভারড্রাফট হচ্ছে কারেন্ট লাইবিলিটির আন্ডারে একটা হেড আসে, সেটা শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশনের মধ্যে আছে ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা, এবার আসল জিনিসে আছে কি লেখা আছে? ব্যাংক ওভারড্রাফট উইল নট বি পার্ট অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। বলছে ব্যাংক ওভারড্রাফট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কোনো পার্ট নয়। ইনফ্লো অর আউটফ্লো অফ ক্যাশ, এই ব্যাংক ওভারড্রাফটটা ইনফ্লো হতে পারে, আউটফ্লো হতে পারে, ঠিক আছে? অর্থাৎ ব্যাংকের থেকে আমি ধার নিতেও পারি, আবার ব্যাংকে যে ধার নিয়েছি সেই ধারটা শোধও করে দিতে পারি। তাই বলছি ইনফ্লো অর আউটফ্লো। আচ্ছা, বলছি ইনফ্লো মানে হচ্ছে যে আমার কোম্পানি যদি কোনো ইনকামিং হয় সেটা হচ্ছে ইনফ্লো, মানে টাকা আসছে, আর আউটফ্লো মানে টাকাটা চলেই যাচ্ছে, তাকে বলছে আউটফ্লো। অফ ক্যাশ ফ্রম ব্যাংক ওভারড্রাফট ইজ শোন আন্ডার দ্য হেড অফ ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো বলছে ব্যাংক ওভারড্রাফট সে ইনফ্লো হোক বা আউটফ্লো হোক, সেটা কোন হেডে আমাকে বসাতে হবে? আমি এইমাত্র বললাম ক্যাশ ফ্লোর বেসিক্যালি তিনটে হেড। প্রথমে বললাম অপারেটিং, তারপরে বোঝালাম ইনভেস্টিং, তারপরে বোঝালাম ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিং, ঠিক আছে? তাহলে ব্যাংক ওভারড্রাফট কোন হেডে আসবে? ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। এবার কারণটা কি? ব্যাংক ওভারড্রাফটকে ধরা হয় আমি এক ধরনের লোন, আমি লোনটা নিতেও পারি বা লোনের টাকাটা শোধ করতেও পারি। তারপরে লোন কোথায় যায়? লোন ফাইন্যান্সিং এ যায়। তাহলে এই কারণের জন্য ব্যাংক ওভারড্রাফট ফাইন্যান্সে আসবে। এবার দেখো কিছু বেসিক জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কি করবোটা কি, ক্যাশের ফ্লোটা স্টাডি করব, ঠিক আছে? আচ্ছা বলো, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক বছরে একবারে কত সালের বানাই? 1 সালের, অর্থাৎ 1 বছরের বিজনেসে ক্যাশের কি ইনফ্লো হয়েছে বা ক্যাশের কি আউটফ্লো হয়েছে সেটাই তো স্টাডি করি না। একটা কথা বলো, 11 ক্লাস বা 12 ক্লাসে কি তোমরা এখনো যা পড়াশোনা করেছো তাতে কি এরকম কোনো চ্যাপ্টার শিখেছো যে 1 বছরে কত টাকা এসেছে এবং 1 বছরে কত টাকা বেরিয়ে গেছে? হ্যাঁ, আমরা করেছি, সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তোমরা লেজার শিখে জার্নাল শিখে যাও, তারপরে লেজারে করতে ক্যাশ অ্যাকাউন্ট। বা তুমি যদি আরো ভালো করে ভাবো, তার কয়েকটা চ্যাপ্টার পর ছিল ক্যাশ বুক, সিঙ্গেল কলম ক্যাশ বুক, ডবল কলম ক্যাশ বুক, ট্রিপল কলম ক্যাশ বুক। শিখেছো? অবশ্যই শিখেছো। যে ক্যাশ অ্যাকাউন্টের আমরা বাঁদিকে কি শিখতাম? বাঁদিকে থাকতো সমস্ত রিসিপ্ট, অর্থাৎ ডেবিট দিকে রিসিপ্ট থাকতো, আর ডান দিকে অর্থাৎ ক্রেডিট দিকে কি থাকতো? সমস্ত পেমেন্ট থাকতো। ওটাই আমরা এখানে করব, অর্থাৎ 1 সালে কত টাকা এসেছে এবং কত টাকা গেছে। তবে ওটার আগে যেমন করতাম 11 ক্যাশ অ্যাকাউন্টে একদিকে ডেবিট একদিকে ক্রেডিট, ওইভাবে করব না। এখন একটু অন্য রকম ভাবে একটু সাজিয়ে গুছিয়ে করব। বাদ দাও এসব কথা। আজ যদি আমার ইচ্ছা হয় আমি নতুন একটা বিজনেস স্টার্ট করবো বা বলতে পারবো একটা নতুন কোম্পানি করবো, তাহলে আমাকে কি কি করতে হবে? প্রথমে আমাকে বিজনেসে ফাইন্যান্স করতে হবে। অর্থাৎ তোমরা সবাই শিখেছো যে কোম্পানির যে সোর্স অফ ক্যাপিটাল, কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল কোথা থেকে আসে? কোম্পানি মার্কেটে শেয়ার এবং ডিবেঞ্চার ইস্যু করেই কোম্পানি টাকা রাখে। আর একটু যদি ভালো করে বলি যে সোল প্রপার্টিশিপ বিজনেস অর্থাৎ এক মালিকানা কারবারের সোর্স অফ ক্যাপিটাল কোথা থেকে আসে? মালিক নিজেই সংগ্রহ করে বা মালিক নিজেই জোগাড় করে। পার্টনারশিপ বিজনেসের ক্যাপিটাল কোথা থেকে হয়? পার্টনাররা, যতজন পার্টনার মিলে বিজনেস তারাই টাকাটা জোগাড় দেয়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি হয়? কোম্পানির ক্ষেত্রে এরকম নেই, কোম্পানির মালিক অনেকেই হয়। অর্থাৎ কোম্পানি কি করে? মার্কেটে শেয়ার এবং ডিবেঞ্চার ইস্যু করে সেই টাকাটা জোগাড় করে। শেয়ার বলতে কি বোঝায়? ইকুইটি শেয়ার ইস্যু করে টাকাটা জোগাড় করে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে টাকাটা জোগাড় করে। এবার প্রয়োজনে ডিবেঞ্চার ইস্যু করে। ডিবেঞ্চারটা কি? এক ধরনের লং টার্ম লোন। এছাড়াও কোনো রিলেটিভের থেকে লোন নিল বা ব্যাংকের থেকে লোন নিল, এই সমস্ত করে কোম্পানি প্রথমে তার বিজনেসের ফাইন্যান্স করে, অর্থাৎ টাকাটা জোগাড় করে। যেই কোম্পানির টাকাটা জোগাড় হয়ে গেল, তারপর কি করে? কোম্পানি সেই টাকা থেকে নিয়ে কোথাও ইনভেস্ট করে। কিরকম ইনভেস্টমেন্ট? কোম্পানি তার ফিক্স অ্যাসেট পারচেস করে। যেমন ধরো কোনো ল্যান্ড পারচেস করলো, বিল্ডিং কিনলো, ফার্নিচার কিনলো, মেশিন কিনলো, এইগুলো কিনলো। তারপরেও যদি কোম্পানির হাতে কিছু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট বেঁচে যায়, সেই টাকা দিয়ে কি করে? কোম্পানি আউটসাইড অর্থাৎ বাইরে কিছু ইনভেস্ট করে। এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলে থাকি। তা আমি তোমাদের কি বললাম? ফাইন্যান্স বললাম, তারপরে আমি ইনভেস্টিং বললাম। এইবার হচ্ছে মেন যে কাজটা করে কোম্পানি, অপারেশন। ধরো এই একটা পেনের দোকান খুঁজে, আমি যে কোম্পানিটা খুঁজে সেই কোম্পানিতে পেন তৈরি করা হয়, তারপর মার্কেটে সেই পেনগুলো বেচা হয়। তাহলে কি করবো? পেন তৈরি করতে গেলে প্রথমে আমাকে পেনের জন্য কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল কিনতে। র মেটেরিয়াল কোথায় পাবো? র মেটেরিয়াল মার্কেট থেকে পারচেস করতে হবে। মার্কেট থেকে পারচেস করে কোথায় নিয়ে আসবো? সেই র মেটেরিয়াল গুলো আমাকে ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। সেখানে ফ্যাক্টরিতে মেশিনে মেটেরিয়াল গুলো দিয়ে আমাকে সুন্দর করে পেন তৈরি করতে হবে। এই পেনগুলো কারা তৈরি করবে? লেবার তৈরি করবে, ঠিক আছে? তো তৈরি করার পর এগুলো কোথায় করতে? পেনগুলো আমাকে স্টোর করতে হবে গোডাউনে, ঠিক আছে? তো
গোডাউন থেকে পেনগুলো কোথায়, শোরুম, যে শোরুমে পেনগুলোকে বেচা হবে অর্থাৎ সেল করা হবে, এই পুরো ব্যাপারটা যে কন্ট্রোল করা হবে কোথায়, অফিসে। এটাই তো মেইনলি অপারেশন। এবার দেখো কিরকম অপারেশন হবে, ধরো প্রথমে এই মার্কেট থেকে র মেটেরিয়াল গুলো পারচেস করবো, ঠিক আছে তো, তারপর র মেটেরিয়াল গুলো থেকে পেন তৈরি করবো, পেন তৈরি করে এই পেন গুলো যে আমি মার্কেটে যে সেল করব, ঠিক আছে তো, সেখান থেকে টাকা আসবে। এবার আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা জব করছে বা ফ্যাক্টরি যে সমস্ত ওয়ার্কাররা পেনগুলো প্রডিউস করছে তাদের আমাকে ওয়েজেস দিতে হবে, কোম্পানি যে সমস্ত স্টাফরা জব করছে তাদের আমার স্যালারি দিতে হবে, রেন্ট পে করতে হবে। এই সমস্ত কাজগুলি মেইনলি অপারেশনে হয়ে থাকে। তোমরা বিশ্বাস করো, বিজনেসে এক বছর যত টাকা এসছে এবং এক বছর যত টাকা বেরিয়ে গেছে সেটা এই তিনটে হেডের মাধ্যমেই দেখানো হয়, অপারেটিং ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো এবং ইনভেস্টিং ক্যাশ ফ্লো। এর বাইরে 4 নম্বর বলে কোনো ক্যাশ ফ্লো হয় না। আমি ঘরের কথা বলছি, আমি একটা কোম্পানির কথা বলছি। দেখো আমি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ফরম্যাটটা দিয়েছি, ঠিক আছে, আমি তো এই তিনটে ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্স। হ্যাঁ, তবে কিন্তু এটা নিচের থেকে দেখবে। দেখো নিচে আমি প্রথমে কি বললাম, প্রথমে যে আমি ডিসকাস করলাম, প্রথমে ফাইন্যান্সের কথা বললাম, তারপরে ইনভেস্টমেন্টের কথা বললাম এবং দেন লাস্টে বলেছি অপারেশনের কথা, অর্থাৎ অপারেটিং এর কথা বলেছি। তাহলে স্যার এটা কেন, প্রথমে আপনি যখন ফরম্যাট যখন অপারেটিং লিখেছেন, এখানে আপনি যখন বলছেন ফাইন্যান্স থেকে কেন বলছেন? তবে একটা কথা বলে দিই যে এই ফরম্যাটটা এরকমই হবে, অর্থাৎ প্রথমেই অপারেটিং হবে, তারপরে ইনভেস্টিং হবে এবং লাস্ট ফাইন্যান্সিং হবে। এবার এটা আমি ইচ্ছা খুশি করতে পারি না, মানে যখন খুশি আগে ফাইন্যান্সিং পরে ইনভেস্টিং এরকম করতে পারি না। আমাকে ফরম্যাট মানতে হবে, প্রথমে অপারেটিং, তারপরে ইনভেস্টিং, তারপরে ফাইন্যান্সিং। তো আমরা নিচের থেকে ভাবার চেষ্টা করব, সবার নিচে কি লেগে ফাইন্যান্সিং, ঠিক আছে তো, অর্থাৎ প্রথমে আমাকে ফাইন্যান্স করতে হবে, তারপর যত টাকা ফাইন্যান্স হলো সেখান থেকে টাকাটা আমাকে ইনভেস্ট করতে হবে এবং দেন আমাকে অপারেটিং অ্যাক্টিভিটিতে ঢুকতে হবে। এই নিয়মটা আমি তৈরি করিনি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে পরিষ্কার এইভাবে বলেছে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যা বলে আমাদের অ্যাকাউন্টেন্সি ঠিক সেইভাবেই চলতে হয়। এবার তোমরা ভাবতেই পারো স্যার আমরা তো তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা বুঝতে পারলাম, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা মোটামুটি হলেও বুঝতে পারলাম, কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কিছুই মাথায় ঢুকলো না। হ্যাঁ, আমি এখন চ্যাপ্টারটা শেষ করলাম কোথায়, সবাই তো আলোচনা করলাম। তবে কি বললাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি আমাকে দুটো মেথড আলোচনা করে, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। আমি তোমাদের বলবো ডাইরেক্ট মেথড কি দিয়ে আলোচনা করে আর ইনডাইরেক্ট মেথড কি দিয়ে আলোচনা করে সব ডিসকাস করবো। তার জন্য আমরা একটা অঙ্ক তুলে ধরবো, ঠিক আছে তো, সেই অঙ্ক দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এবার পুরো বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝবো। দেখো কোশ্চেনটি কি লেখা আছে, এক্স লিমিটেড ওয়াজ কমেন্সড অন 1/1/18 অর্থাৎ 1 জানুয়ারি 2018 এক্স লিমিটেড একটা বিজনেস স্টার্ট করলো। কোম্পানি ইস্যুড ইকুইটি শেয়ার অফ ₹12 lakhs অ্যান্ড 10% ডিবেঞ্চার ₹8 lakhs। এবার কোম্পানি যখন শুরু করলো মার্কেটে শেয়ার ছেড়েছিল 12 লাখ টাকা এবং ডিবেঞ্চার 8 লাখ টাকা, ডিবেঞ্চার হোল্ডারদের থেকে 8 লাখ টাকা কালেক্ট করলো। ডিবেঞ্চার মানে আমরা আগেই বলেছি এক ধরনের লং টার্ম লোন। এরপর বলে যে কোম্পানি পারচেস মেশিন ফর ₹3 lakhs অ্যান্ড বিল্ডিং ফর ₹5 lakhs। অর্থাৎ কোম্পানি মার্কেটে যে শেয়ার ছাড়লো 12 লাখ টাকা পেলো শেয়ার ছেড়ে, আর ডিবেঞ্চার হোল্ডার থেকে 8 লাখ টাকা, টোটাল কথা হলো 20 লাখ টাকা যে আসলো, তার মধ্যে থেকে কোম্পানি মেশিন কিনলো 3 লাখ টাকা আর বিল্ডিং কিনলো 5 লাখ টাকা, অর্থাৎ 8 লাখ টাকা খরচ করে দিল, এখনো 12 লাখ টাকা পড়ে রয়েছে। নেক্সট বলেছে ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ডিউরিং কারেন্ট ইয়ার, পারচেস ক্যাশ বেসিস ₹4,20,000। অর্থাৎ এক্স লিমিটেড 4,20,000 টাকার গুডস পারচেস করছে। এখানে পারচেস বলতে আমরা অ্যাকাউন্টেন্সিতে গুডসকেই বুঝে থাকি, অর্থাৎ 4,20,000 টাকা দিয়ে গুডস কেনা হয়েছে। এবার মাথায় রাখতে হবে, দেখো ব্যাকেটে লেখা আছে ক্যাশ বেসিস, অর্থাৎ এই কোম্পানিটা পুরোপুরি ক্যাশ ট্রানজাকশন করে, ক্যাশে 4,20,000 টাকা গুডস কেনা হয়েছে। এবার সেলস ক্যাশ বেসিস 11 lakhs, অর্থাৎ শুধু গুডস কিনলেই তো হবে না, সেগুলো তো মার্কেটে বেচতেও হবে। 11 লাখ টাকা দিয়ে মার্কেটে গুডস বেচেছে। এরপর বলেছে রেন্ট বাবদ খরচ করে 40,000 টাকা। কোম্পানিতে যে সমস্ত স্টাফরা কাজ করে তাদেরকে স্যালারি দেওয়া হয়েছে 30,000 টাকা। এবার দেখো কমিশন দেওয়া আছে কত, 20,000 টাকা। এবার আমাকে বলছে প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বাই বোথ মেথড। বোথ মেথড মানে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট, দুটো মেথডেই আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে। আফটার কনসিডারিং ফলোইং ইনফরমেশন,
নিচে কিছু ইনফরমেশন দিচ্ছে। প্রথমে বলেছে কোম্পানি হ্যাড পেড ডিভিডেন্ড অ্যাট রেট 15% টু শেয়ার হোল্ডার অ্যালং উইথ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আচ্ছা, কোম্পানি কাদের ডিভিডেন্ড দেবে? কোম্পানির শেয়ার হোল্ডারদের দেবে, যারা কোম্পানির শেয়ার পারচেস করেছিল, এবং তাদেরকে কত পার্সেন্ট ডিভিডেন্ড দেবে? 15%। এবং পাশাপাশি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, যে ডিবেঞ্চার হোল্ডারদের থেকে কোম্পানি একটা লোন নিয়েছিল, তাদেরকে প্রতি বছর একটা সুদ দিতে হবে, সেই সুদ বলেছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এবার প্রশ্ন তোমরা বলতেই পারো কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? তোমরা দেখো কোশ্চেনে কি লেখা ছিল, কত পার্সেন্ট ডিবেঞ্চার লেখা ছিল? 10% ডিবেঞ্চার লেখা ছিল, তার মানে 10% সুদ দেবে। নেক্সট বলেছে চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাট রেট 10% অন মেশিন। তো মেশিন আমাদের একটা ফিক্স অ্যাসেট, ফিক্স অ্যাসেটের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে, কিন্তু বিল্ডিং এর উপর বলেনি। নেক্সট বলেছে ক্রিয়েট প্রভিশন, নেক্সট বলেছে ক্রিয়েট প্রভিশন ফর ট্যাক্স অফ ₹50,000। দেখো প্রভিশন ফর ট্যাক্স সম্পর্কে বলে দিই। ট্যাক্স তোমরা অনেকেই জানো বা ইন ফিউচারে জানবে। আমরা এবছর যত টাকা ইনকাম করি তার ট্যাক্সটা আমরা পরের বছর দিই, অর্থাৎ নেক্সট ইয়ারে আমার কত টাকা ট্যাক্স হবে এই বছর তো বলা সম্ভব নয়, তাই আমরা এস্টিমেট করে একটা ট্যাক্সের টাকা পরের বছরের জন্য দিয়ে দিই। এটি হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স। এটা কত বলে? 50,000। নেক্সট বলেছে ট্রান্সফার্ড রিজার্ভ অফ ₹20,000, অর্থাৎ এক্স লিমিটেড এবছর যত টাকা প্রফিট আর্ন করবে তার কিছু পোর্শন একটা টাকা রিজার্ভে সয় রাখে। কেন? কোম্পানির এক্সপেনশনের জন্য। এবার আমরা কি করবো? এবার একটা ফাইনাল অ্যাকাউন্ট করবো। দেখো কি লেখা আছে ফাইনাল অ্যাকাউন্ট, তোমরা আগেও শিখেছো 11-এ, ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড। তো এখানে বাঁ দিকে লিখতে হয় ডেবিট আর ডান দিকে লিখতে হয় ক্রেডিট। কি লেখা আছে? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দেখো প্রথমে কোশ্চেনে কি লেখা ছিল? প্রথমে কোশ্চেনে লেখা ছিল কোম্পানি এবছর, এক্স লিমিটেড কোম্পানিটা এবছর স্টার্ট হয়েছে, অর্থাৎ কোম্পানি স্টার্ট হওয়ার সময় তো কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটাল দরকার। আর আমরা কি জানি কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটাল কি? শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। তো কোম্পানি মার্কেটে কত টাকা শেয়ার ছেড়েছিল? 12 লাখ টাকা শেয়ার ছেড়েছিল। কোম্পানি মার্কেটে 12 লাখ টাকা শেয়ার ছেড়েছিল, তো শেয়ার ছাড়লে মানে কি? শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল মানে লাইবিলিটি। তাই এখানে দেখো লাইবিলিটি থেকে লেখা আছে 12 লাখ টাকা। ঠিক আছে? তো এবার শুধু শেয়ার ছাড়েনি, ডিবেঞ্চার হোল্ডারের থেকেও 8 লাখ টাকা কালেক্ট করেছিল। তো ডিবেঞ্চারও আমার এক ধরনের লাইবিলিটি, মানে লং টার্ম লোন। তো লাইবিলিটি সাইডে লিখেছে 8 লাখ টাকা, 20 লাখ টাকা। তাহলে আর এক দিক দিয়ে যদি ভাবি আমরা, কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারদের থেকে 8 লাখ টাকা কালেক্ট করলো, শেয়ার হোল্ডার থেকে 12 লাখ টাকা কালেক্ট করলো, তাহলে কোম্পানি কত টাকা হলো? 20 লাখ টাকা হলো। অর্থাৎ কোম্পানির কি হচ্ছে? শেয়ার হোল্ডার থেকে কোম্পানি যখন মার্কেটে শেয়ার ছাড়লো বা শেয়ার ইস্যু করলো, তখন তো কোম্পানির 12 লাখ টাকা আসলো, আর 12 লাখ টাকা আসলো মানে কোম্পানি ক্যাশ বেড়ে গেল 12 লাখ টাকা। তাই এখানে দেখো লেখা হয়েছে 12 লাখ টাকা। অন্যদিকে ডিবেঞ্চার হোল্ডার থেকে 8 লাখ টাকা ধার নিল, তাহলে তাতেও তো কোম্পানির টাকা আসলো 8 লাখ টাকা। তাহলে 12 লাখ আর 8 লাখ যোগ করে কত হলো? 20 লাখ টাকা। দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কোম্পানি ইমিডিয়েটলি একটা মেশিন পারচেস করেছে। কত টাকা দিয়ে মেশিন পারচেস করেছে? 3 লাখ টাকা দিয়ে। আর আমরা জানি মেশিন আমার কি? মেশিন হচ্ছে আমার একটা অ্যাসেট। তো অ্যাসেট পারচেস করলে কোথায় আসবে? অ্যাসেট দিকেই লিখবো। মেশিনারি বলে দেখো 3 লাখ টাকা লিখেছি। এবার দেখো মেশিন যদি কিনি তাহলে আমার কি হচ্ছে? কোম্পানি থেকে টাকা চলে যাচ্ছে, ক্যাশ বেরিয়েছে। তাই এখানে দেখো 3 লাখ টাকা মাইনাস করা হয়েছে। ঠিক আছে? নেক্সট বলেছে কোম্পানি একটা বিল্ডিং পারচেস করেছে। বিল্ডিং ও অ্যাসেট। তো বিল্ডিং পারচেস করলে আমি অ্যাসেট দিকেই লিখবো 5 লাখ টাকা। তা বিল্ডিং কিনেছি মানে আমার ক্যাশ বেরিয়ে গেছে, তাই এখানে 5 লাখ টাকা মাইনাস করা হয়েছে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কোম্পানি কিছু গুডস পারচেস করেছে। তা আমরা তো ফাইনাল অ্যাকাউন্ট পারচেস কোথায় আসে? পারচেস ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে আসে। তাই ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখেছি পারচেস কত? 4,20,000 টাকা। এবার ভাবো যদি কোম্পানি গুডস পারচেস করে 4,20,000 টাকা, তাহলে কোম্পানি কি হবে? ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ অবশ্যই কমবে। আমি পরে একবারে ক্যাশগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আগে ট্রেডিংটা কমপ্লিট করে নিই, ট্রেডিং আর পিএলটা। এবার বলেছে কোম্পানি যদি গুডস পারচেস করবে পাশাপাশি কিছু সেলও করবে। কোম্পানি কত টাকার গুডস সেল করেছে? 11 লাখ টাকা। সেল কোথায় আছে? ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে সেল। দেখো সেল কত দেখতে পাচ্ছ? 11 লাখ টাকা। তাহলে তোমরা জানো সেল হলে কি হবে? সেল হলে কোম্পানি টাকা আসবে না যাবে? কোম্পানি টাকা আসবে, এখানেও ক্যাশ বাড়বে। এরপরে বলেছে রেন্ট।
কোম্পানির রেন্ট বাবদ কত খরচ করেছে? 40,000 টাকা। রেন্ট কোন অ্যাকাউন্টে আসে? রেন্ট পিএল এ আসে। তারপর কোম্পানি যে সমস্ত স্টাফরা জব করে তাদের স্যালারি দিতে হয়, তো কোম্পানির স্যালারি বাবদ কত খরচ করেছে? কোম্পানির স্যালারি বাবদ 30,000 টাকা খরচ করেছে। নেক্সট বলেছে কোম্পানি কত কমিশন পে করেছে? 20,000 টাকা কমিশন পে করেছে। ঠিক আছে তো, এরপরে দেখো তোমরা পড়তেই পাচ্ছ, প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বাই বোথ মেথডস আফটার কনসিডারিং ফলোইং ইনফরমেশন। তো প্রথমে বলছে কোম্পানি হ্যাড পেড ডিভিডেন্ড অ্যাডেড 15% টু শেয়ার হোল্ডার। কোম্পানি কাদের ডিভিডেন্ড দেয়? কোম্পানি শেয়ার হোল্ডারের ডিভিডেন্ড দেয়। তো কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে? 15%। তার ডিভিডেন্ড কিসের উপর হয়? ডিভিডেন্ড অলওয়েজ শেয়ার ক্যাপিটালের উপর হয়। আমার অঙ্কের শেয়ার ক্যাপিটাল কত ছিল? 12 লাখ টাকা। ঠিক আছে, সেই 12 লাখ টাকার উপর কত পার্সেন্ট ডিভিডেন্ড দেবে? 12 লাখ টাকার উপর কোম্পানি 15% ডিভিডেন্ড দেবে। তো 12 লাখ টাকার উপর 15% দেখে এখানে করা হয়েছে। 12 লাখ টাকার উপর 15% ডিভিডেন্ড কত হচ্ছে? 1,80,000। তা কোম্পানি ডিভিডেন্ড পে করে দিয়েছে। ডিভিডেন্ড তো একটা খরচ, তাই পিএল এর ডেবিটে লেখা হয়েছে। নেক্সট বলেছিল যে অ্যালং উইথ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, পাশাপাশি যে ডিবেঞ্চার হোল্ডার থেকে লোন নিয়েছে তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। আমি আগেই বলেছিলাম ডিবেঞ্চার হোল্ডার থেকে কত টাকা লোন নিয়েছিলাম, থেকে 8 লাখ টাকা লোন নিয়েছিলাম, ওদের উপর ওদেরকে 10% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 8 লাখের 10% দেখো কত হয়? 80,000 টাকা। এটাও খরচ। তো তাই এখানে পিএল এর ডেবিটে চলে এসছে। নেক্সট বলে চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাট 10% অফ মেশিন। মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। তোমরা ভাবার চেষ্টা করো, দেখো কোশ্চেনে ভালো করে দেখো, তোমরা টিনে তোমরা কোশ্চেনটা দেখেছো, কোশ্চেনটা দেখে বলো যে মেশিন কত টাকার কেনা হয়েছিল। মেশিন কেনা হয়েছিল 3 লাখ টাকা। তা 3 লাখের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করে? 10%। 3 লাখের 10% কত হয়? 30,000 টাকা। তার ডেপ্রিসিয়েশন কত আছে? পিএল অ্যাকাউন্ট ডেবিটে আছে, তাই এখানে লেখা হয়েছে 30,000 টাকা। কি করে হয়েছে? 3 লাখের 10%। এবার আমাকে বলো, এই যে ডেপ্রিসিয়েশন 30,000 টাকা, এই ডেপ্রিসিয়েশনটা কি পে করা হয়েছে? না, ডেপ্রিসিয়েশন এক ধরনের নন ক্যাশ আইটেম, এটা কখনো পে করা হয় না। ঠিক আছে, তো যে সমস্ত আইটেম পে করা হয় না সেইগুলোই ব্যালেন্স শিটে চলে যাবে। তো এই ডেপ্রিসিয়েশন 30,000 টাকা পে করা হয়নি, তার মানে এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। দেখো তাহলে তুমি বলে ব্যালেন্স শিটে কোথায় বলবে? তোমরা আগেও শিখেছো 11 ফাইনাল অ্যাকাউন্টে কি করেছিল, মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে পারি। ঠিক আছে, তো ব্যালেন্স শিটে আসলো, এটা করতে পারি। আমি এটা করিনি, আর একটা কি করতে পারি, আমি এটা করতেও পারতাম, মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে পারি। এটা না করে আমি অন্য অপোজিট সাইডে মেশিনারি থেকে অর্থাৎ অ্যাসেট থেকে লেস করাও যা, আর লাইব্রেরি সাইডে লেখা তো একই জিনিস, তাই আমি এদিকে লিখেছি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে 30,000 টাকা। নেক্সট বলেছে কি প্রভিশন ফর ট্যাক্স বাবদ কত টাকা খরচ করা হবে? 50,000 টাকা। এবার প্রশ্ন হলো, এই প্রভিশন ফর ট্যাক্সের টাকাটা কি আমি পেমেন্ট করে দিয়েছি? না, আমি এই টাকাটা পেমেন্ট করি। তাহলে পেমেন্ট করি মানে বাকি আছে, আর বাকি থাকলে কোথায় যাবে? ব্যালেন্স শিটে। আর প্রভিশন ফর ট্যাক্স হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। ঠিক আছে, তো তাই এটা লাইবিলিটি সাইডে বলে 50,000 টাকা। দেখো এখানে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেনে বলেছিল ট্রান্সফার টু রিজার্ভ 20,000 টাকা। তা রিজার্ভে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ কোম্পানি যতটা প্রফিট করে তার কিছু পোর্শন টাকা রিজার্ভে সরিয়ে, কত টাকা সরিয়ে রেখেছে? 20,000 টাকা। তো এটা পিএল এর ডেবিটে আসবে। এবার প্রশ্ন হলো, সেম প্রশ্ন, এই টাকার কি পেমেন্ট করা হয়েছে? না, পেমেন্ট করা না হলে কোথায় যাবে? ব্যালেন্স শিটে। আর রিজার্ভ হচ্ছে এক ধরনের লাইবিলিটি, তাই এটা ব্যালেন্স শিটে কোথায় আসবে? এটা ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে আসবে। তো এখানে 20,000 টাকা লেখা হয়েছে। এবার দেখো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে প্রভিশন ফর ট্যাক্সে 50,000 টাকা লিখেছি, এই কথাটির অর্থ কি? দেখো একটা ভালো করে ভাবো, একটা কোম্পানি আচ্ছা বলো, কোম্পানির প্রফিটের পয়সা কোথায় থাকে? ব্যাংকে থাকে। কারণ কোম্পানি তো সমস্ত ট্রানজাকশন তো ব্যাংকের মাধ্যমেই করে, তাহলে কোম্পানির টাকা কোথায় থাকে? ব্যাংকে থাকে। দেখো আমরা সবাই জানি যে বর্তমানে কোম্পানির যত ট্রানজাকশন হয় সব ব্যাংকের মাধ্যমেই হয়, একদম ঠিক। কিন্তু তাহলে কোম্পানির সমস্ত প্রফিটের টাকা কোথায় আছে? ব্যাংকে আছে। এবার আমাদের কি কোশ্চেনে কি আছে বলছে, নেক্সট ইয়ারে কোম্পানির ট্যাক্স পেমেন্ট করতে হবে 50,000 টাকা, এস্টিমেট 50,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো এই 50,000 টাকা কোথা থেকে নেবো? ব্যাংকের থেকে নেব। এরকম অবস্থায় ব্যাংকে গিয়ে বললাম যে আমার কোম্পানিতে যত টাকা প্রফিটের টাকা পড়েছে তার থেকে আপনি 50,000 টাকা সরিয়ে রাখুন। ঠিক আছে, তো কেননা এটা এই টাকাটা আমাকে আগামী বছর ট্যাক্স পেমেন্ট করতে হবে।
এবং ওই 50,000 সরিয়ে অন্য একটা অ্যাকাউন্টে রেখে দিন। তখন ব্যাংকের লোকটা জিজ্ঞেস করলো যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা রাখবো, সেই অ্যাকাউন্টের নাম কি দেবো? আমি বললাম সেই অ্যাকাউন্টের নাম দেন প্রভিশন ফর ট্যাক্সেশন। ব্যাস এটাই, আর কিছুই না। এইটাই হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন। পিএল অ্যাকাউন্টে ডেবিটের যে 50,000 টাকা লিখেছি, এটার মিনিং এটাই দাঁড়াচ্ছে। বা তোমরা জেনারেল রিজার্ভ এখানে কেন 20,000 টাকা লিখেছে, তার মানেটাও কিন্তু সেম। তার মানেটা কি হচ্ছে, কোম্পানির প্রফিটে যত টাকা থাকে সব টাকা থাকে ব্যাংকে থাকে। ব্যাংকে গিয়ে বললাম আমার প্রফিটে যত টাকা পড়ে আছে, অর্থাৎ ব্যাংকে যত টাকা আছে তার মধ্যে থেকে আপনি 20,000 টাকা সরিয়ে রাখুন, এবং সরিয়ে যে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্টটার নাম দেবে কি, রিজার্ভ। তাহলে ব্যাপারগুলো বোঝা গেল। এবার কি করব, আমি ট্রেডিং অ্যাকাউন্টে মেলাবো। দেখো ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে কত দেখাচ্ছে, 11 লাখ টাকা। সেই 11 লাখ টাকা 5 4 লাখ 20 বাদ দিয়ে গ্রস প্রফিট 6 লাখ আছে, সেই গ্রস প্রফিটটা ট্রান্সফার করতে হবে এইদিকে 6 লাখ আছে। সেই 6 লাখ 80টা এখানে লিখলাম। 6 লাখ 80 থেকে সমস্ত খরচগুলো বাদ দিলে আমার নেট প্রফিট কত দাঁড়াচ্ছে, 2,30,000। ঠিক আছে, এবার দেখো নেট প্রফিট কত বেরিয়েছে আমার, 2,30,000। তো নেট প্রফিট কি কাউকে পে করি না, নেট প্রফিট কোম্পানির মধ্যেই থেকে যায়, অর্থাৎ কোম্পানির মালিকের টাকা এটা। তো নেট প্রফিট তো কাউকে পে করি না, তাহলে পে না করলে কোথায় যাবে, আগেই বলেছি ব্যালেন্স শিটে যাবে। তাই নেট প্রফিটটা দেখো ব্যালেন্স শিটে আছে। দেখো ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস দেখতে পাচ্ছি 2,30,000 টাকা। এবার ব্যালেন্স শিট মেলাবো। দেখো ব্যালেন্স শিট মেলাবো কি, দেখো 12 লাখ টাকা, 8 লাখ টাকা, 30,000, 50,000, 20,000, 2,30,000 সব করে যোগ করে কত হলো, 23,30,000। সেই 23,30,000টা এখানে লিখবো। এবার অ্যাসেট সাইডটা মেলাবো। অ্যাসেট সাইডে দেখো ক্যাশ যে দেখতে পাচ্ছ তোমরা, ক্যাশের টাকাটা কত হবে। আমার কাছে ক্যাশ বের করার দুটো অপশন খোলা আছে। কি দুটো অপশন, একটা ক্যাশ বুক খুলে ক্যাশটা বের করতে পারি, আদারওয়াইজ কি করতে পারি, আদারওয়াইজ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডটা যোগ করলাম, সেটা অ্যাসেট সাইডে বসালাম, বসি যেটা বেরোলো সেটা ব্যালেন্সিং ফিগার করেও বের করতে পারি। এবার দেখো আমি মনে করা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট খুলে করা হয়েছে, আমি ক্যাশ অ্যাকাউন্ট খুলে করেছি, সেটা অ্যাকাউন্ট না খুলে এখানে প্লাস মাইনাস করে করেছি। দেখো প্রথমে শেয়ার হোল্ডারদের শেয়ার ইস্যু করেছিল কত টাকা, 12 লাখ টাকা। ডিবেঞ্চার হোল্ডার থেকে লোন নিয়েছিল কত টাকা, 8 লাখ টাকা। এইবার কি হয়েছিল, এবার একটা 3 লাখ টাকা দিয়ে কি করেছিল, একটা মেশিন পারচেস করেছিল, আর মেশিন পারচেস করে টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস হয়েছে। তারপর বিল্ডিং কিনেছিল 5 লাখ টাকা দিয়ে, টাকা চলে যাচ্ছে, মাইনাস হয়েছে। তারপর গুডস পারচেস করেছিল 4,20,000 টাকা দিয়ে, টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস হয়েছে। সেল করেছিল 11 লাখ টাকা, টাকা আসছে তাই প্লাস হয়েছে। তারপর দেখো রেন্ট পে করেছিল কত টাকা, 40,000 টাকা, তাই মাইনাস হয়েছে। তারপর কি ছিল, স্যালারি পেড ছিল 30,000 টাকা, মাইনাস হয়েছে। তারপর ছিল কমিশন পেড করে 20,000 টাকা, সেটা মাইনাস হয়েছে। এবার দেখো 1,80,000 ডিভিডেন্ড ছিল, সেই ডিভিডেন্ড পেডটা মাইনাস হয়েছে 1,80,000 টাকা। আর কি ছিল, যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল 80,000 টাকা, সেটা মাইনাস হয়েছে। এইগুলো প্লাস মাইনাস করে তুমি দেখতে পারো 15,30,000 বেরোচ্ছে। তাই দু সাইড মিলে গেল আমার। তাহলে আশা করি ফাইনাল অ্যাকাউন্টটা বোঝা গেছে। এবার ফাইনাল অ্যাকাউন্ট যদি বোঝা যায় তাহলে এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো। এবার তোমাদের মানে প্রশ্ন হতেই পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোন মেথডে করবো, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। দুটো মেথডেই করবো, কিন্তু সবার প্রথম আমি ডাইরেক্ট মেথডে করবো। তো দেখো, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাট তোমরা জানো, আগে দিয়ে দিচ্ছি ফরম্যাট। কি করতে হবে তোমাকে, প্রথমে তোমাকে 3টে হেডিং এর নাম আগে লিখে নেবে। দেখো আমি আগে হেডিং এর নামগুলো দিয়ে দিয়েছি। প্রথমে কি লিখেছি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর দেখো একটু জায়গা ছেড়ে লিখেছি ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে লিখেছি ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, প্রথমে অঙ্কটা আমরা কিভাবে করবো, সিকোয়েন্স ওয়াইজ। অর্থাৎ দেখো প্রথমে কোশ্চেনে বলেছিল যে, দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল শেয়ার ইস্যু করেছি। তা কত টাকা শেয়ার ইস্যু করেছি, 12 লাখ টাকা। এবার বলো শেয়ার ইস্যু করলে কোম্পানি টাকা আসছে না যাচ্ছে, টাকা আসছে। আর একটা কথা, শেয়ার ইস্যু করা কোম্পানির কি, কোম্পানির এক ধরনের ফাইন্যান্স, তাই এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এসছে, ইস্যু অফ ইকুইটি শেয়ার। ঠিক তারপরেই ছিল কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার থেকে 8 লাখ টাকা লোন নিয়েছে। তা 8 লাখ টাকা লোন নিলে কোম্পানিতে টাকা আসছে, তা টাকা আসলে কি হবে, কোম্পানির ইনকাম। ঠিক, কিন্তু এটা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়তে পারে, এটা ফাইন্যান্সিং। কারণ আমি আগেই বলেছি যে কোম্পানির সোর্স অফ ফাইন্যান্স দুটো থেকে হতে পারে, একটা শেয়ার আর একটা ডিবেঞ্চার। এই কারণে জন্য ফাইন্যান্সে এসছে। নেক্সট দেখো সিকোয়েন্স যদি দেখো, এরপরেই বলেছিল যে কোম্পানি একটা মেশিন কিনেছে। ঠিক আছে, কোম্পানি মেশিন কিনেছে, কোম্পানির টাকা আসতে নেই আছে, কোম্পানির টাকা চলে যাচ্ছে। কোনো কিছু পারচেস করা মানেই কোম্পানির টাকা চলে যাচ্ছে, তার টাকা চলে যাচ্ছে, তাই এটা 3 লাখ টাকা মাইনাস হয়েছে। ঠিক আছে, তারপর বলেছে কোম্পানি বিল্ডিং পারচেস করেছে। তো কোম্পানি বিল্ডিং পারচেস করেছে মানে কোম্পানির টাকা চলে যাচ্ছে,
মাইনাস হয়েছে 5 লাখ টাকা। এটা হলো, এটা হলো, আর এটা হলো, এটা হলো। এরবার আসলো কোম্পানির অপারেশনের কাজ। তো কোম্পানি কি করেছে, কোম্পানি গুডস প্রথমে পারচেস করেছে। কত টাকা গুডস পারচেস করেছে, কোম্পানি 4,20,000 টাকা গুডস পারচেস করেছে। তো কোম্পানি গুডস পারচেস হলে অপারেশন, যত অপারেশন সব অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। তো কোম্পানি 4,20,000 টাকা গুডস পারচেস, তাই এখানে এটা গুডস পারচেস করেছে মানে কোম্পানির টাকা চলে গেছে, তাই মাইনাস হয়েছে। ঠিক তারপরেই ছিল কোম্পানি 11 লাখ টাকার গুডস সোল্ড করেছে। তো 11 লাখ টাকার গুডস সোল্ড হলে কি হলো, কোম্পানির টাকা আসছে, তাই এটা প্লাস হয়েছে। এরপরে দেখো পরপর আইটেম লেখা ছিল রেন্ট পেড, স্যালারি পেড, আর কি ছিল, কমিশন পেড। 3টে আইটেমই কোম্পানির অপারেশনের কাজ। দেখতে হবে 3টে আইটেম পে করেছি, পে করলে কোম্পানি টাকা আসছে না যাচ্ছে, কোম্পানির টাকা চলে যায়, তাই 3টেই মাইনাস হয়েছে। এরপরে দেখো লেখা ছিল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পে করতে হবে, কত পার্সেন্ট বলে, 10%। আমি ডিবেঞ্চার হোল্ডারদের থেকে কত টাকা নিয়েছিলাম, 8 লাখ টাকা, তাদের 10% ইন্টারেস্ট দেবে, কত, 80,000 টাকা। এইবার এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোন হেডে আসতে পারে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তোমরা নিজেরাই বুঝতেই পারছো এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। তার কারণ হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার যদি ফাইন্যান্সে আসে তাহলে নিশ্চয়ই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ওই হেডেই আসবে। আচ্ছা, নেক্সট বলেছিল যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে। ডিভিডেন্ড কাদের উপর দেওয়া হয়, ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপর হয়। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, 12 লাখ টাকা, তার উপর 15% ডিভিডেন্ড, কত, 1,80,000। তো ডিভিডেন্ড পেড কোন হেডে আসবে, এটাও ফাইন্যান্সে আসবে। তার কারণ ইকুইটি শেয়ার যদি ফাইন্যান্সে আসে তাহলে ডিভিডেন্ড পেডও ফাইন্যান্সে আসবে। এবার এটা প্লাস হবে না মাইনাস হবে, টাকা আসলে প্লাস, টাকা গেলে মাইনাস। এখানে ডিভিডেন্ড, ইন্টারেস্ট পেড দুটোই পেমেন্ট করা যেত, এটা মাইনাস হয়েছে, এই দুটো হয়ে গেল। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে পারচেস নিয়েছি, ঠিক আছে, সেল নিয়েছি, গ্রস প্রফিটটা ট্রান্সফার হয়ে পিএল এ চলে এসেছে, অর্থাৎ ট্রেডিং এর গ্রস প্রফিটটা পিএল এ গ্রস প্রফিট ট্রান্সফার হয়ে গেছে। এরপরে রেন্ট নিয়েছি, স্যালারি নিয়েছি, কমিশন নিয়েছি, ডিভিডেন্ড নিয়েছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নিয়েছি। এবার ডেপ্রিসিয়েশন অন মেশিন, আমাকে বলো ডেপ্রিসিয়েশন অন মেশিন, মেশিনের উপর যে ডেপ্রিসিয়েশন হয়েছে এই টাকাটা কি পেমেন্ট করেছি, না, তাই এটা ক্যাশ ফ্লোতে আসেনি। নেক্সট বলছি প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্সের টাকাটা কি কোনো পেমেন্ট করেছি, না, তাই আসেনি। যদি পেমেন্ট করতাম তাহলে অবশ্যই আসতো ক্যাশ ফ্লোতে। জেনারেলিজমের টাকা কি পেমেন্ট করেছি, না, পেমেন্ট করিনি, তাই ক্যাশ ফ্লোতে আসেনি। নেট প্রফিট টাকা কি পেমেন্ট করেছি, না, তাই জন্য ক্যাশ ফ্লোতে আসেনি। তো যেটা বলছিলাম ডাইরেক্ট মেথডটা খুবই সোজা, ঠিক আছে। ডাইরেক্ট মেথডের সঙ্গে ইনডাইরেক্ট মেথডের যে ডিফারেন্সটা আছে তোমরা বলতে পারো যে মেন ডিফারেন্স যেটা অপারেটিং এ, ঠিক আছে। ইনডাইরেক্ট মেথড অপারেটিং একটু অন্যরকম ভাবে করতে হয়, কিন্তু ডাইরেক্ট মেথডের অপারেটিংটা একটু অন্যরকম। অর্থাৎ ডাইরেক্ট মেথড অপারেটিংটা মেনলি দেখতে হবে ডাইরেক্ট জিনিস নিয়ে, অর্থাৎ অপারেশন, অর্থাৎ পারচেস, সেল, এই জিনিসটা নিয়ে আমাকে দেখতে হবে। তো দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অপারেটিং প্লাস মাইনাস করে আমার 5,90,000 বেরিয়েছে, ইনভেস্টিং এ প্লাস মাইনাস করে আমার কত হয়েছে, -8 লাখ, আর ফাইন্যান্সিং এ প্লাস মাইনাস করে কত বেরিয়েছে, 17,40,000। এবার 3টে যোগ বিয়োগ করলাম, তাই লিখেছি নেট ক্যাশ ফ্লো, 3টে যোগ বিয়োগ করে আমার অ্যান্সার কত বেরোলো, 15,30,000। এবার লেখা আছে যোগ দিয়ে লেগেছে ওপেনিং ক্যাশ, তো বিজনেস তো এই বছরই শুরু হয়েছে, ওপেনিং ক্যাশ তো কিছু থাকার কথা নয়, তাই এখানে ড্যাশ দিয়েছি, দুটো যোগ করে কি হয়েছে ক্লোজিং ক্যাশ, কত, 15,30,000। এবার দেখো আমি এই অঙ্কটাই আবার ইনডাইরেক্ট মেথডে করার চেষ্টা করব। ইনডাইরেক্ট মেথডটা অনেকটা ডাইরেক্ট মেথডের মতনই। ডাইরেক্ট মেথডে আমরা কি করেছিলাম, প্রথমে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করেছিলাম, তারপরে করেছিলাম ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং লাস্টে করেছিলাম ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানেও সেরকমই করব, প্রথমে অপারেটিং ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করব, তারপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করব, এবং তারপর ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করব। তবে একটা কথা বলে দিই, ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস একই রকম হয়, চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে। তোমরা ভাবো ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস কিভাবে করেছিলাম, অর্থাৎ কোথা থেকে টাকা এসছে এবং কোথা থেকে টাকা গেছে। যেমন ফর এক্সাম্পল কোন কোম্পানি গুডস বেচে কত টাকা পেয়েছে সেটা নিয়েছিলাম, এবং গুডস কিনতে কত টাকা খরচ করেছিল, ওয়ার্কারদের যে ওয়েজেস পেমেন্ট করে সেটা কত পেমেন্ট করেছিল, স্যালারি পেমেন্ট, আদার এক্সপেন্স পেমেন্ট, এইগুলো নিয়েছিলাম আমরা ডাইরেক্ট মেথডে। কিন্তু ইনডাইরেক্ট মেথড এটা বলে না। ইনডাইরেক্ট মেথড কি বলে, দেখো কোশ্চেনে তো তোমরা একটা ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখতে পেয়েছো, ঠিক আছে। ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কত টাকা প্রফিট দেখতে পাচ্ছ তোমরা,
প্রফিট বলছে 2,30,000 টাকা, অর্থাৎ এটা এই 2,30,000 টাকা এটা ইন্ডিকেট করছে, মনে করো অপারেশনের সময় তুমি এই টাকাটাই কামিয়েছিলে, 2,30,000 টাকায় কামিয়েছিলে। দেখো তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, একটা ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে। এই ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তোমরা নেট প্রফিট অর্থাৎ প্রফিট কত দেখতে পাচ্ছ, প্রফিট দেখতে পাবে 2,30,000। মনে করে নাও অপারেশনের সময় এই 2,30,000 টাকায় তুমি ক্যাশ কামিয়েছো। এটা যে আমি মনে করাটা কি ঠিক? দেখো কেন ঠিক নয়, তার অ্যান্সারটা হচ্ছে যখন আমরা নেট প্রফিট 2,30,000 বের করেছিলাম তখন এমন কিছু আইটেম নিয়েছিলাম যেইগুলো আমার নেওয়া উচিত ছিল না। যেমন সেই আইটেমগুলো, প্রথমে দেখো জেনারেল রিজার্ভ কত দেখতে হচ্ছে 20,000 টাকা, এটা নেওয়া উচিত ছিল না অথচ আমি নিয়েছি। প্রভিশন ফর ট্যাক্স, এটাও আমার নেওয়া উচিত ছিল না অথচ আমি নিয়েছি। আবার ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, নন ক্যাশ আইটেম, এই তিনটের একটাও নেওয়া উচিত ছিল না অথচ নিয়েছি। এইগুলো নেওয়ার ফলে কি হয়েছে একটু ভাবার চেষ্টা করো। এইগুলো নেওয়ার ফলে কোনো কোম্পানির প্রফিটটা কমে গেছে, তার মানে এখানে যে 2,30,000 টাকা প্রফিট শো করছে, ঠিক না ভুল? অবশ্যই ভুল। তাহলে এইগুলো আমার নেওয়া উচিত ছিল না, নেওয়ার ফলে কোনো কোম্পানির প্রফিটটা কি হয়েছে, প্রফিটটা অনেকটা কমে গেছে। তা এইগুলো আমাকে ঠিক করতে হবে। এছাড়াও দেখো কিছু বলেছিল ডিভিডেন্ড পেড কোম্পানি থেকে টাকা বেরিয়ে আছে অথবা ডিভিডেন্ড পেড নিয়েছিলাম। এবার ভাবতে হবে ডিভিডেন্ড পেডটা কি অপারেশনের আইটেম? বিজনেস অপারেট করতে গেলে ডিভিডেন্ড পেডটা ম্যাটার করে না, অর্থাৎ ডিভিডেন্ড পে অপারেশন আইটেম নয়। এটা এখানে নিয়েছিলাম, এটাও ভুল করেছিলাম। নেক্সট বলেছে দেখো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, অর্থাৎ ডিবেঞ্চার হোল্ডারদের থেকে যখন লোন নিয়েছিলাম বিজনেস করার জন্য তাদেরকে তো ইন্টারেস্ট পে করতে হবে, এটাও আমার অপারেশন আইটেম নয়। এটা নেওয়ার ফলে কোনো কোম্পানির প্রফিট ভুল বেরিয়েছিল, অর্থাৎ এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অপারেশন আইটেম নেই, এখানে নেওয়াটা পুরোপুরি ভুল। তার মানে আমাকে এই যে ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটা নেওয়া উচিত নয়। এই 5টা আইটেম আমাকে দেখতে হবে, এই 5টা আইটেম আমাকে ঠিক করে অ্যাডজাস্ট করতে হবে। তাই আমি প্রথমে লিখছি কি, যখন আমি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করে প্রথমে লিখবো নেট প্রফিট 2,30,000। কোথা থেকে নেট প্রফিটটা পেলাম? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাই দেখে লিখেছি নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2,30,000। এইবার দেখো প্রথমে একটা একটা করে আইটেম বলার চেষ্টা করছি। দেখো এই দেখো কি লেখা আছে, ডিভিডেন্ড কত লেখা আছে? ডিভিডেন্ড লেখা আছে 1,80,000 টাকা। এবার দেখতে হবে ডিভিডেন্ড পে করেছি, কোশ্চেনে বলেছিল ডিভিডেন্ড পে করেছি, এটা ক্যাশ আইটেম, অবশ্যই ক্যাশ আইটেম। কিন্তু মাথায় রাখতে হবে এই ডিভিডেন্ড পে যে ক্যাশ আইটেমটা এটা কি আমার এখানে অর্থাৎ অপারেশনের সময় নেওয়া উচিত না। ডিভিডেন্ড পে কাদের ডিভিডেন্ড পে করি? যা শেয়ার হোল্ডারদের আমরা ডিভিডেন্ড দিই, তাহলে ডিভিডেন্ড পেটা আমার ফাইন্যান্সে নেওয়া উচিত ছিল। এখানে নেওয়ার ফলে কি হয়েছিল, এখানে নেওয়ার ফলে কোম্পানির প্রফিটটা কমে গেছিল। এখন কি করতে হবে? প্রফিটটা বাড়াতে হবে, তাই ডিভিডেন্ডটা যোগ করতে হবে বা অ্যাডেড ব্যাক করতে হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চারও পে করা হয়েছিল 80,000 টাকা, কিন্তু এটা কোথাকার আইটেম? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ফাইন্যান্সের আইটেম, ফাইন্যান্সে নেওয়া উচিত, এখানে নিয়েছি মানে অনেক ভুল করেছি। তাহলে এখানে নেওয়ার ফলে কোম্পানি প্রফিট কমে যায়, প্রফিটটাকে বাড়াতে হবে। তাই দেখো ডিভিডেন্ড পেড 1,80,000 যোগ করা হয়েছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 8 টাকা যোগ করা হয়েছে। এবার কি বললাম, এখানে ডিভিডেন্ডটা যোগ করলাম এই কারণে, অর্থাৎ এটা অপারেশনের আইটেম নয়, নেওয়ার ফলে কোম্পানির প্রফিটটা কমে গেছে তাই বাড়ানোর জন্য এটা করলাম। তাহলে ডিভিডেন্ড কোথাকার আইটেম? ডিভিডেন্ড কাদের দিই আমরা? ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের দিই। শেয়ার হোল্ডার মানে ফাইন্যান্স, তা ফাইন্যান্সে আসবে। তো এবার ভাবো ডিভিডেন্ড পে করলে কি কোম্পানি টাকা আসে না টাকা যায়? অবশ্যই টাকা যায়, তাই এখানে ডিভিডেন্ড পেডটা মাইনাস করা হয়েছে। সেম ভাবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হোল্ডারদের থেকে যে আমি লোন নিয়েছিলাম তো ওদের তো একটা ইন্টারেস্ট পে করতে হবে। তো ডিবেঞ্চার হোল্ডারদের যে ইন্টারেস্টটা পেমেন্ট করা হয় সেটা কখনোই অপারেশন আইটেম নয়, ঠিক আছে? এটা কোথাকার আইটেম? ফাইন্যান্সের আইটেম, তাই এটা লেস করা হয়েছে। কারণ ডিবেঞ্চার হোল্ডার যখন ইন্টারেস্ট পে করছে কোম্পানির টাকা চলে যায়, তাই এখানে মাইনাস হয়েছে। নেক্সট দেখো কি লেখা আছে, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত? 30,000 টাকা। ডেপ্রিসিয়েশন মেশিনারি এক ধরনের নন ক্যাশ আইটেম। তো নন ক্যাশ আইটেম কি অপারেশনের মধ্যে নেওয়া উচিত ছিল? না, এখানে নেওয়া উচিত ছিল নয়, এখানে নেওয়া উচিত ছিল না। তো এখানে নেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে, এখন প্রফিটটাকে বাড়াতে হবে। এই কারণের জন্য এখানে ডেপ্রিসিয়েশন মেশিনারি যোগ করা হয়েছে 30,000 টাকা। এইবার দেখো ডেপ্রিসিয়েশন মেশিনারি আর কোথাও নেওয়া হয়নি, কারণ ডেপ্রিসিয়েশন মেশিনারি হচ্ছে নন ক্যাশ আইটেম, অর্থাৎ কোনো পেমেন্ট করা হয়নি, তাই কোথাও আসেনি।
নেক্সট বলেছিল প্রভিশন ফর ট্যাক্সেশন, কত? 50,000 টাকা। দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন কত ছিল? 50,000 টাকা। তো প্রভিশন ফর ট্যাক্সেশন এটা কি অপারেশন আইটেম? না, এটা অপারেশন আইটেম নয়। নেওয়ার ফলে কি হয়েছিল? কোম্পানি প্রফিট কমে গেছিল, তাই এটাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে। তাই দেখো অপারেশন সময় অ্যাড করলাম প্রভিশন ফর ট্যাক্সেশন 50,000 টাকা। এবার মাথায় রাখো কোম্পানি কি এবছর ট্যাক্স পে করেছে? না, ট্যাক্স পে করেনি, তাই কোথাও আসেনি। এবার নেক্সট বলেছে জেনারেল রিজার্ভ কত হচ্ছে? 20,000 টাকা। এটাও তো নন ক্যাশ আইটেম। তো নন ক্যাশ আইটেম কখনোই ক্যাশ ফ্রম অপারেশনে আসা উচিত নয়, অর্থাৎ অপারেটিং এর মধ্যে নিয়েছি। এটা নেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে, তাই এখন প্রফিটটাকে বাড়াতে হবে। তাই জেনারেল রিজার্ভ এখানে অ্যাড করলাম কত? 20,000 টাকা। এবার প্রশ্ন হলো এই জেনারেল রিজার্ভ কি আর কোথাও যাবে? না, এটা তো নন ক্যাশ আইটেম, পেমেন্ট করলে তো কোথাও যেত। তাই এবার এইগুলোকে অ্যাড করবো। 2,30,000, 1,80,000, 80,000, 30,000, 50,000, 20,000 সব কটা অ্যাড করে কত হয়েছে? 5,90,000। এবার দেখো তোমরা দেখো কোশ্চেনে দেখতে পারবে যে মেশিনারি একটা পারচেস করেছিল। মেশিনারি পারচেস করলে কোন ক্যাশ ফ্লোতে আসে? এটা ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে আসে, ঠিক আছে? তো মেশিনারি আগেই আমি এটা বুঝি যে মেশিনারি পারচেস করলে বা কোনো যদি ফিক্স অ্যাসেট পারচেস করে সেটা ইনভেস্টিং এর মধ্যে আসবে। তো মেশিনারি পারচেস করলে টাকা আসছে না, আছে টাকাই আছে, তাই মাইনাস হয়েছে। সেম ভাবে বিল্ডিং পারচেস করেছি, বিল্ডিং পারচেস করলেও তো কোম্পানির টাকাটা চলে যাচ্ছে, তাই এটা মাইনাস হয়েছে। 3 লাখ আর 5 লাখ যোগ করে মাইনাস 8 লাখ। নেক্সট দেখো ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। প্রথমেই বলেছি ডিভিডেন্ড পেড আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলে দিয়েছি। এবার শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানি স্টার্ট হওয়ার সময় শেয়ার ইস্যু করা হয়েছিল, ঠিক আছে? তো কত টাকা শেয়ার ইস্যু হয়েছিল? 12 লাখ টাকা শেয়ার ইস্যু করা হয়েছিল। তাহলে শেয়ার ইস্যু করে কোম্পানির টাকা আসছে, তাই প্লাস হয়েছিল। নেক্সট বলেছিল ডিবেঞ্চারও ইস্যু করা হয়েছিল, কত টাকার? 8 লাখ টাকা ডিবেঞ্চার ইস্যু করা হয়েছিল। ডিবেঞ্চার ইস্যু করলেও কোম্পানির টাকা এসেছিল, তাই যোগ করা হয়েছিল। তাই দেখো এটা যোগ বিয়োগ করে হয়েছিল কত? 17,40,000, ঠিক আছে? তো অর্থাৎ এটাকে বলছে কি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার দেখো কি লেখা আছে? ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশ, যেহেতু বিজনেসটা এবছর শুরু হয়েছে তো ওপেনিং ক্যাশ তো কিছুই থাকবে না, তাই এখানে ড্যাশ দেওয়া হয়েছে। 15,30,000 সঙ্গে ড্যাশ, মানে শূন্য যোগ করে কত হলো? 15,30,000। এটাই হচ্ছে আমার ক্লোজিং ক্যাশ। এবার দেখো কিছু নোট করা হয়েছে, কি লেখা আছে এই নোটগুলো খুব ভালো করে পড়ে রাখতে হবে। যে ইফ মেথড of preparation of CFS মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ নট গিভেন ইন কোশ্চেন্স উই অলওয়েজ ফলো ইনডাইরেক্ট মেথড। বলছে কোশ্চেনে যদি পরিষ্কার ভাবে কিছু বলে না দেয় কোন মেথডে ক্যাশ ফ্লোটা করবো, ডাইরেক্ট মেথড না ইনডাইরেক্ট মেথড, তখন আমাকে ইনডাইরেক্ট মেথড করতে হবে। তবে কোশ্চেনে যদি বলে দেয় কোন মেথডে করতে হবে তখন সেই মেথডেই করতে হবে। কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ইনডাইরেক্ট মেথড। এরপরে দেখো তোমরা নোট টুটা দেখো, কখনো কখনো এক্সামে চলে আসে কতগুলো এক্সাম্পল তুলে দেবে, বলবে এটা কি ধরনের খরচ, তোমাকে বলতে হবে বা এটা কি ধরনের ইনকাম। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে? ক্লাসিফাই ফলোইং এক্সপেন্সেস ফর দ্য পারপাস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অর্থাৎ এই খরচগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি ধরনের খরচ সেটা আমাকে বলেছে। প্রথমে লিখেছে প্রভিশন ফর ট্যাক্সেশন বা প্রভিশন ফর ট্যাক্স। আচ্ছা ভাবো কোশ্চেনে যদি কখনো বলে দেয় প্রভিশন ফর ট্যাক্স, ভাবো দেখি প্রভিশন ফর ট্যাক্স এটা কি কাউকে আমরা পেমেন্ট করেছি? না, এটা কাউকে আমরা পেমেন্ট করিনি। তাহলে কি এটা আমার নন ক্যাশ এক্সপেন্সেস? আচ্ছা ভাবো ট্যাক্স পে করা কি অপারেশনের আইটেম? না, ট্যাক্স পে করা কখনোই অপারেশনের আইটেম নয়। তাহলে আমাকে ভাবতে হবে অপারেশনের আইটেমটা কি। অপারেশনের যে মেন কাজটা সেটা হচ্ছে গুডস তৈরি করা, অর্থাৎ গুডসটাকে বেচা এবং গুডসটা কিনতে যা খরচ হয় এইগুলোই অপারেশনের মধ্যে আসে। গুডস বেচলে অর্থাৎ গুডসটা সেল করলে, তারপর সেল থেকে প্রফিট কামালে এই প্রফিটের ওপর যে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে সেটা কখনোই অপারেশন আইটেম হতে পারে না। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশনের অ্যান্সারটা আমি কি দেবো? নন ক্যাশ এক্সপেন্সেস। যেহেতু তো আমি পেমেন্ট করছি না তাই নন ক্যাশ এক্সপেন্সেস, আর এটা নন অপারেটিং এক্সপেন্স, কারণ এটা অপারেশনের আইটেম নয়। দেখো পরের আইটেমটা কি দেখতে হচ্ছে? ইন্টারেস্ট পেড অর ডিভিডেন্ড পেড। তো এটা কোন ধরনের খরচ? দেখো পেড করছে অর্থাৎ কোম্পানি থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে তো আমরা ক্যাশ এক্সপেন্সেস বলতেই পারি, তাই লেখা যায় ক্যাশ এক্সপেন্স। বাট এটা কি অপারেশনের আইটেম? বারবার বলছি অপারেশনের মধ্যে কি আছে? গুডস পারচেস করলাম এবং সেই গুডসটা মার্কেটে বেচলাম,
সেটাই তো মেনলি আমার অপারেশনের কাজ। তা এখানে তো কোনো ইন্টারেস্ট পেড বা ডিভিডেন্ড পেড আসতে পারে না, তাই এটা অপারেশন আইটেম নয়, তাই লেখা আছে নন অপারেটিং এক্সপেন্সেস। এরপরে যে জেনারেল রিজার্ভ বা বলতে পারো ট্রান্সফার টু রিজার্ভ, কোনো একটা কোম্পানি প্রতি বছর তো অনেক টাকাই প্রফিট আর্ন করে, প্রফিটের পুরো টাকাই না নিয়ে গিয়ে কিছু পোর্শন টাকা রিজার্ভে সরিয়ে রাখে বিজনেসের এক্সপেনশনের জন্য, ঠিক আছে? তো অর্থাৎ এই যে ট্রান্সফার টু রিজার্ভ, এর জন্য কি কাউকে টাকাটা পেমেন্ট করা হয় না, এটা কোনো টাকা পেমেন্ট করা, ক্যাশ টাকা পেমেন্ট করা হয় না, তাই এটা নন ক্যাশ এক্সপেন্সেস। এটা কি অপারেশন আইটেম? না, এটাও অপারেশন আইটেম নয়, তাই এটা নন অপারেটিং এক্সপেন্সেস। কি আনসার? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। দেখো এরপরে কি দেখো, ডেপ্রিসিয়েশন, অবচয়। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট এন্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশন ফার্নিচার, ডেপ্রিসিয়েশন মোটর কার, শুনেছো ডেপ্রিসিয়েশন? দেখো বলে দিই, ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের নন ক্যাশ এক্সপেন্স। আর ডেপ্রিসিয়েশন হলে কোনো কোম্পানি টাকা আসেও না, টাকা যায়ও না, এটা এক ধরনের নন ক্যাশ এক্সপেন্সেস, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের জন্য কাউকে টাকা পেমেন্ট করতে হয় না, নন ক্যাশ এক্সপেন্সেস। কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের অপারেটিং এক্সপেন্সেস, তাই এটা লিখবো কি আনসার? ডেপ্রিসিয়েশন নন ক্যাশ অ্যান্ড অপারেটিং এক্সপেন্সেস। দেখো এরপরে কি দেখতে হচ্ছে, রেন্ট অ্যান্ড স্যালারি। দেখো রেন্ট স্যালারি পে করছি মানে কোম্পানি থেকে টাকা চলে যাচ্ছে, তাই এটা তো ক্যাশ এক্সপেন্স বলতেই পারি। আর এটা বিজনেস অপারেশনের মধ্যেই হচ্ছে, তাই এটাকে অপারেটিং এক্সপেন্সেস বলতে পারি। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ কি নন অপারেটিং ইনকাম, নন ক্যাশ ইনকাম। এটা যখন যখন আমরা অঙ্ক করবো তখন অবশ্যই বলবো, তবু কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি। এই যে প্রফিট অন সেল অফ মেশিনারি, মেশিন বেচে যদি প্রফিট হয় সেটা হতে পারে। তারপর ইন্টারেস্ট রিসিভড হতে পারে, রেন্ট রিসিভড হতে পারে। যখন অঙ্ক করবো তখন ডিটেলসে বুঝিতে হবে, বাদ দাও কথা। এখানে দেখো কি লেখা আছে, অ্যাট ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, অ্যাট ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, লেস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, লেস ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। তোমরা ভাববে যে এগুলো তো আমাদের কোচিনে বলেছে বা আমরা বইয়ে দেখেছি যে এগুলো অ্যাড করতে হয়, লেস করতে, কিন্তু যে প্রকৃত যে রিজন কেন অ্যাড করি, কেন লেস করি, তার অনেক লজিক আছে। সেই লজিকটা এখন তোমাদের সামনে তুলে ধরবো, পরিষ্কার মন দিয়ে শুনবে এটা। দেখো আমি যখন মেন যে অঙ্কটা দিয়েছিলাম তখন বলা হয়েছিল যে ধরে নেওয়া হচ্ছে যে কোম্পানি বিজনেসটা করছে পুরোপুরি ক্যাশ বেসিসে, অর্থাৎ তাই এখানে যে সেলটা লেখা ছিল, এখানে সেলটা লেখা ছিল 11 লাখ টাকা, পুরোটাই ক্যাশ বেসিসে ছিল। আমি এখন একটু কোশ্চেনটাকে চেঞ্জ করছি, তোমাদের চেঞ্জ করতে হবে, এটা বুঝতে হবে ব্যাপারটা, কেন আমরা অ্যাড করবো বা লেস করবো কারেন্ট অ্যাসেট বাড়লে বা কমলে। তো এখানে 11 লাখ টাকা ধরে নেওয়া হচ্ছে যে সেলটা পুরোপুরি ক্রেডিটে হয়েছিল। পুরোপুরি ক্রেডিটে যদি সেল হয়, অর্থাৎ ধারে যে এই বছর যে গুডস বেচা হলো কাস্টমারদের, তাদেরই তো ডেটার্স বলে। মেনে নিলাম 11 লাখ টাকাই এবছর পাইনি, কিছু টাকা পেয়েছি এবং কিছু টাকা বাকি রেখেছি। ধরে নিচ্ছি যে আমরা কালেকশন করতে পেরেছি, দেখো লিখছি কালেকশন করতে পেরেছি 10 লাখ টাকা, ঠিক আছে তো? আর কালেকশন করতে পারিনি কত? 1 লাখ টাকা, অর্থাৎ ডিউ রেখেছি। অর্থাৎ কাস্টমারদের আমি 11 লাখ টাকার গুডস বেচে দিয়েছি ধারে, তার মধ্যে 10 লাখ টাকা পাওয়া গেছে, 1 লাখ টাকা এখনো পাওয়া যায়নি। যে 1 লাখ টাকা এখনো পাওয়া যায়নি সেটাই আমার ডেটার্স, তাই তো? তার মানে আমার নতুন করে ডেটার্স বাড়লো কত? 1 লাখ টাকা। ডেটার্স কোথায় বসে? ব্যালেন্স শিটের অ্যাসেটে, তাই আমি অ্যাসেটে লিখবো ডেটার্স 1 লাখ টাকা। এই যে এখানে দেখতে পাচ্ছ ক্যাশ 15 লাখ 30, কি করে 15 লাখ 30 হয়েছে? আগে অঙ্কে এই অ্যাজাম্পশনই করা হয়েছিল যে আমি পুরোপুরি যদি ক্যাশে গুডস সোল্ড করি তাহলে আমার 15 লাখ 30 আসবে, কিন্তু আমি কি ক্যাশে গুডস সোল্ড করেছি? না, ধারে গুডস সোল্ড করেছি। 11 লাখ টাকার গুডস ধারে বেচেছি, তার মধ্যে 10 লাখ টাকা পেয়েছি, তাই তো? তাহলে আমার ডেটার্স কত বেড়ে গেল? 10 লাখ টাকার গুডস পেয়েছি, যার মধ্যে কাস্টমার থেকে আমি 10 লাখ টাকা পেয়েছি, পাইনি কত টাকা? এখনো 1 লাখ টাকা পাইনি। তাহলে 1 লাখ টাকা আমার ডেটার্স বেড়ে গেল। যেই নিয়ে আমার 1 লাখ টাকা ডেটার্স বেড়ে গেল, ততক্ষণই আমার কি হবে? ক্যাশ টাকা কমে যাচ্ছে, তাই এখানে 15 লাখ 30 আর হবে না, তখন হয়ে যাবে কত? এটা 15 লাখ 30-এর জায়গায় 14 লাখ 30। তাহলে বুঝতে পারছো, যখনই আমার ডেটার্স বাড়বে, নতুন আগে ডেটার্স ছিল না, এখন ডেটার্স নতুন করে বাড়ছে, তার মানে কি আমার নিশ্চয়ই ক্যাশটা কমবে, তাই এখানে ক্যাশটা কমেছে, ডিক্রিজ হয়েছে। কত? 1 লাখ টাকা। একটু ভালো করে বুঝিয়েছি, দেখো মনে করা হচ্ছে আমি 11 লাখ টাকার গুডস ধারে বেচেছি, তা ধারে বেচলে নিশ্চয়ই কিছু না কিছু টাকা তো কাস্টমার থেকে পাবো। কাস্টমার থেকে এবার কত পেয়েছি? 10 লাখ টাকা পেয়েছি, পাইনি কত? 1 লাখ টাকা। তাই 1 লাখ টাকা পাইনি মানে আমার 1 লাখ টাকা ক্যাশ কমে গেছে। 1 লাখ টাকা যেই ক্যাশ মানে কারেন্ট অ্যাসেট কমে গেছে, সাথে সাথে নিশ্চয়ই আরো 1 লাখ টাকা বেড়েছে। কি বলে বেড়েছে? ডেটার্স বলে বেড়েছে। ফরম্যাট দিয়েছিলাম, ফরম্যাটে কি দিয়েছিলাম?
ইনক্রিজ ইন ডেটার্স, অর্থাৎ ডেটার্স যদি বেড়ে যায়, ঠিক আছে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তখন আমার ক্যাশ মাইনাস করতে হবে। তা এখানে তো কারেন্ট অ্যাসেট ডেটার্স আগে ছিল না, এখন বেড়ে গেল, তাহলে বেড়ে গেছে মানে সাথে সাথে একটা অ্যাসেট বেড়ে গেছে, সাথে সাথে আরেকটা অ্যাসেট তো কমাতে হবে, তাই এখানে ক্যাশ থেকে মাইনাস করা হয়েছে। দেখো আরো ডিটেলসে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আগে আমার কোশ্চেনে কি ছিল, ধরে নেওয়া হচ্ছে কোম্পানি পুরোপুরি ক্যাশে গুডস বেচেছে। ক্যাশে গুডস বেচলে যে 11 লাখ টাকা যে গুডস বেচে 11 লাখ টাকায় পুরো ক্যাশে চলে এসেছিল, এই 11 লাখ টাকা নেওয়ার পর 15,30,000 হয়েছে। এখন আমি অঙ্কটাকে একটু চেঞ্জ করেছি, ধরে নিচ্ছি পুরো গুডসটাই ধারে বেচেছে। তা ধারে যে 11 লাখ টাকা যে ধারে গুডস বেচেছে তার মধ্যে কিছু টাকা তো পেয়েছে, এই বছর 10 লাখ টাকা পেয়েছে, পাইনি কত 1 লাখ টাকা, তাই তো। তার মানে এখানে যে 15,30,000 যে তুমি শো করছো, 11 লাখ টাকা নিয়ে 15,30,000 ছিল, এখন তো 1 লাখ টাকা পাইনি, তাহলে এখন ক্যাশ 1 লাখ কমে গেছে, তাহলে ক্যাশ কমে গেল 14,30,000। 1 লাখ টাকা ক্যাশ কমে গেছে, সেই 1 লাখ টাকা কি হয়েছে, ডেটার্স হয়েছে, তাই ডেটার্স বেড়ে গেছে, অ্যাসেট বেড়ে গেছে, তার মানে ক্যাশ কমে গেছে। তাই জন্যই লিখেছে যদি কোনো কোম্পানির অ্যাসেট বেড়ে যায় তাহলে ক্যাশটা কমাতে হবে, এই কারণের জন্য ক্যাশটা কমিয়েছে। দেখো তোমরা একটা জিনিস ভাবার চেষ্টা করো, এক্সামে যখন ক্যাশ ফ্লো দেবে না তখন 2 বছরের দেবে। তাই মনে করছি 2019 এটা 2020, অর্থাৎ ডেটার্স 2019-এ ছিল 6 লাখ টাকা আর 2020-তে ছিল 8 লাখ টাকা। কি বোঝা যাচ্ছে, ডেটার্স আগের বছর 6 লাখ টাকা ছিল, এই বছর 8 লাখ টাকা হয়েছে। তার মানে কি, আগের বছর যে পরিমাণ সেল ছিল এই বছর সেল আরো 2 লাখ টাকা বেড়ে গেছে। তার মানে কি, তোমরা দেখতে পাচ্ছ 2 লাখ টাকার ডেটার্স আরো বেশি বেড়ে গেছে, অর্থাৎ কাস্টমারের থেকে 2 লাখ টাকা এই বছর কম পেয়ে গেছি। কম পেয়ে গেছে মানে ক্যাশ টাকা কমে গেছে। তাই বলছে যদি ডেটার্স, যদি কোনো কোম্পানির ডেটার্স বা অ্যাসেট যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে, কোম্পানির ক্যাশটা কমে যাচ্ছে। এই জন্য আমি ফরম্যাটে দিয়েছিলাম যদি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে মাইনাস করতে হবে। তাই বুঝেছো কেন মাইনাস করা হয়েছে। আগের বছরের শেষে ডেটা ছিল 6 লাখ, এই বছরের শেষে ডেটা হচ্ছে 8 লাখ। তার মানে হচ্ছে আগের বছর যে পরিমাণ গুডস সোল্ড হয়েছিল এবছর তার তুলনায় আরো 2 লাখ টাকার বেশি গুডস সোল্ড হয়েছে, অর্থাৎ 2 লাখ টাকার বেশি গুডস সোল্ড হয়েছে, মানে ডেটার্স বেড়ে গেছে, মানে কাস্টমার থেকে কম টাকা পেয়েছি, অর্থাৎ আমার কোম্পানির ক্যাশ কমে গেছে। তাই বলছে অ্যাসেট বাড়লে ক্যাশ কমবে। এবার ধরো একটা অপোজিট একটা উদাহরণ দিয়েছি, ধরো আগের বছরের শেষে ডেটা ছিল 8 লাখ টাকা, এই বছর শেষে ডেটা ছিল 6 লাখ টাকা, অর্থাৎ এবছর যত টাকার গুডস সোল্ড করেছে সেই টাকা তো পেয়েছি, তার পাশাপাশি আগের বছরে যত টাকা বাকি ছিল তার মধ্যে 2 লাখ টাকা পেয়ে গেছি। তার মানে কি, সেক্ষেত্রে আমার ক্যাশ বাড়লো না কমলো, ক্যাশ অবশ্যই বেড়ে গেল। তাহলে কি বুঝতে পারলে, ডেটার্স যখন কমে গেল তখন আমার ক্যাশটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি লেখা আছে, আমাদের ফরম্যাটে লেখা ছিল কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমার অ্যাড করতে হবে, এই কারণের জন্য অ্যাড হয়েছে। এবার তোমরা ভাবতেই পারো যে স্যার আগের বছর ডেটার্স ছিল 8 লাখ টাকা, এবছর ডেটার্স হচ্ছে 6 লাখ টাকা, অর্থাৎ 2 লাখ টাকার ডেটার্স তো কমে গেল। তার মানে এটাও তো হতে পারে যে স্যার ব্যাড ডেট হয়েছে। হ্যাঁ হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। তবে কোশ্চেনে যদি বলে না দেয় কত টাকা ব্যাড ডেট হয়েছে তাহলে ধরবো না যে অঙ্কে ব্যাড ডেট হয়েছে, আমরা এটা মেনেই চলবো ডেটার্স কমে গেছে তার মানে আমার ক্যাশ বেড়ে গেছে। দেখো আমি মনে করছি যে বিজনেসটা পুরোপুরি ধারে হয়েছে, অর্থাৎ আমি যে গুডস কিনি 4,20,000 টাকা পুরোপুরি ধারে কিনেছি। তা 4,20,000 টাকা ধারে গুডস কিনেছি, তার মধ্যে এমনও হতে পারে এই বছর কোনো টাকাই পাইনি, বা এরকমও হতে পারে যে এবছর কিছু টাকা পেয়েছি কিছু টাকা বাকি রেখেছি। অর্থাৎ এরকমও হতে পারে এবছর যে 4,20,000 টাকার গুডসের ধারে কিনেছি তার মধ্যে এবছর কিছু টাকা দিয়েছি এবং কিছু টাকা বাকি রেখেছি, বা এরকমও হতে পারে এবছর 1 টাকাও দিইনি, পুরোটাই বাকি রেখেছি। মনে করলাম 4,20,000 টাকার মধ্যে আমি 3,20,000 টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে তো, আর 1 লাখ টাকা বাকি রেখেছি। 1 লাখ টাকা বাকি রেখেছি মানে সেটা যাদের থেকে ধারে গুডস কিনি তাদের কি বলে, ক্রেডিটার্স। 1 লাখ টাকা, তা 1 লাখ টাকা বাকি রেখেছি মানে আমি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ক্রেডিটার্স বলে চলে যাবে, ঠিক আছে তো। আমি যখন আগে এখানে ক্যাশ 15,30,000 করেছিলাম, এটা এই মেনেই করেছিলাম যে পুরো টাকাটাই পেমেন্ট করে দিয়েছি, তাই 15,30,000 লিখেছিলাম। কিন্তু এখন কোশ্চেনে কি বলছে, আমি পেমেন্ট করেছি কত, 3,20,000। তাহলে আগে যখন 4,20,000 পেমেন্ট করেছিলাম আমার পকেট থেকে, কোম্পানির পকেট থেকে 4,20,000 চলে যাচ্ছিল, এখন পকেট থেকে কত টাকা যায়, 3,20,000। তাহলে ক্যাশ কোম্পানির হাতে বেঁচে গেল না কমে গেল, কোম্পানির হাতে ক্যাশ 1 লাখ টাকা বেঁচে গেল। তো 1 লাখ টাকা যদি বেঁচে যায় তাহলে এখন 15,30,000 জায়গায় ক্যাশ কত হবে, 16,30,000। তাহলে দেখতে পাচ্ছ কি হচ্ছে, ক্যাশ কত বেড়ে গেল, ক্যাশ 1 লাখ টাকা বেড়ে গেল। ক্যাশ যেহেতু 1 লাখ টাকা বেড়ে গেল
সাথে সাথে লাইবিলিটি তো 1 লাখ টাকা বাড়বে। তার মানে কি বুঝতে পারছো, যদি কোম্পানির লাইবিলিটি বেড়ে যায়, দেখো লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে কোম্পানির ক্যাশও বাড়বে। তুমি হাতে নাতে উদাহরণ পাচ্ছ। এই জন্যই দেখো ওখানে করা আছে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটি যদি ইনক্রিজ করে যায় তাহলে আমার ক্যাশ বাড়বে, লেখা ছিল ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি থাকলে অ্যাড করতে, কারণ ক্রেডিটার্স আমার 1 লাখ টাকা বেড়ে গেছে, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি যদি আমার 1 লাখ টাকা বেড়ে যায় তার মানে কি ক্যাশ ওই 1 লাখ টাকা আমাকে দিতে হয়নি, 1 লাখ টাকা আমার হাতে বেঁচে গেল। তাহলে এবার দেখো একটা এক্সাম্পল চলেছে, কি এক্সাম্পল আছে, 2019-2020 এই বছরের শেষে ক্রেডিটার্স ছিল 7 লাখ টাকা আর এই বছরের শেষে ক্রেডিটার্স ছিল 9 লাখ টাকা, অর্থাৎ এবছর আমার যত টাকা পেমেন্ট করা উচিত ছিল তার চেয়ে আমি 2 লাখ টাকা কম পেমেন্ট করেছি। 2 লাখ টাকা কম পেমেন্ট করেছি তার মানে কি আমার হাতে কি হয়েছে, ক্যাশ টাকা বেড়ে গেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ চোখের সামনে ক্রেডিটার্স যখন বেড়ে যাচ্ছে তখন ক্যাশ টাকা বেড়ে যায়। তাহলে কি করবে, ক্রেডিটার্স যদি বেড়ে যায় মানে কারেন্ট লাইবিলিটি যদি বেড়ে যায় তাহলে আমার কি করা উচিত, অ্যাড করা উচিত। তাই আমার ফরম্যাটে লেখা ছিল, ফরম্যাটটা একবার দেখে নাও, ফরম্যাটে কি লেখা ছিল, কারেন্ট লাইবিলিটি যদি আমার বেড়ে যায় তাহলে আমার ক্যাশ বেড়ে যাবে, এই কারণের জন্য ওখানে অ্যাড করা হয়েছিল। দেখো তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, ক্রেডিটার্স 19-এ ছিল 9 লাখ টাকার, 20-তে আছে 8 লাখ টাকা, তার মানে ক্রেডিটার্স 1 লাখ টাকা কমে গেছে। অর্থাৎ ক্রেডিটার্স 1 লাখ টাকা কমে গেছে মানে এবছর আমি যত টাকার গুডস পারচেস করেছিলাম সেই টাকা তো আমি পেমেন্ট করেইছি, পাশাপাশি আগের বছরের 1 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি। অর্থাৎ আগের বছরে 1 লাখ টাকা পেমেন্ট করেছি মানে আমার কোম্পানিতে ক্যাশ যত টাকা ছিল তার চেয়ে ক্যাশ আরো 1 লাখ টাকা কমে গেছে, অর্থাৎ ক্যাশ কমে গেছে, আমাকে মাইনাস করতে হবে। এই কারণের জন্য ওখানে দেখো লেখা ছিল ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি যদি কমে যায় তাহলে আমার মাইনাস করতে হবে, ওখানে মাইনাস করা হয়েছে। আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এই যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ গুলো শুধু অপারেশনেই নেওয়া হয়েছে কেন, অত অপারেটিং অ্যাক্টিভিটিসে নেওয়া হয়েছে কেন? তার কারণ হচ্ছে দেখো ডাইরেক্ট মেথড যখন করেছিলাম তখন কি করেছিলাম, গুডস সোল্ড ইন ক্যাশ, গুডস পারচেস ইন ক্যাশ, এক্সপেন্সেস, ওয়েজেস পেড, এইগুলো সব অপারেশনের মধ্যেই নিয়েছিলাম। দেখো সেল থেকেই ডেটাস তৈরি হয়, তো সেলটা যদি তখন অপারেশনে নিই তাহলে ডেটাসটা অপারেশনে আসা উচিত। এবার ভাবো ক্রেডিটার্স, পারচেস থেকে ক্রেডিটার্সটা তৈরি হয়, পারচেস যদি অপারেশনে নিই তার মানে ক্রেডিটার্সটাও অপারেশনে আসা উচিত। এই কারণের জন্যই কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি সব অপারেশনের মধ্যেই এসছে। এছাড়াও দেখো প্রিপেড এক্সপেন্স থাকতে পারে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স থাকতে পারে, সব অপারেশনের মধ্যেই আসে। এই কারণের জন্য এগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটি নিয়েছি। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমি নেক্সট ক্লাসে অর্থাৎ ক্যাশ ফ্লো যখন নেক্সট ক্লাস করব সেই ক্লাসে আমি এর কিছু এক্সাম্পল তুলবো অর্থাৎ অঙ্ক করাবো, তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এই চ্যাপ্টারে এটাই বোঝানোর চেষ্টা করলাম কোন কোন জিনিস অ্যাড করতে হয়, কোন কোন জিনিস লেস করতে হয়, সেটা পুরোপুরি ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা, অর্থাৎ ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং ভিডিওটি সম্পর্কে কোনো তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।